ইন্টেলে ডেফিনেটলি বাংলাদেশে এখনও 500+ হয়তো আমার জানা মতে আছে। সো আই এম ওয়ান অফ দেম আর কি। 2005-এ জামাতের কোনো লিডারকে যদি জিজ্ঞাসা করতেন যে আপনাদের 7-8 বছর পরে ফাঁসি হবে, কিসের জন্য? যুদ্ধাপরাধের জন্য, তারা তো হেসে উড়ে দিত। মানে আপনার এনভায়রনমেন্টটা এমন কলুষিত যে কেউ যদি নাম করে, ডক্টর ইউনূস ইজ এ পারফেক্ট এক্সাম্পল। মানে তাকে তো বাংলাদেশ মানে অনেকভাবেই করতে পারতো, সারা বিশ্ব তো তাকে রিকগনাইজ করেছে। কিন্তু আপনি কি দেখছেন যে বাংলাদেশে তাকে কিভাবে হ্যারাস করা হয়েছে? হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম, ওয়াতান হ্যাঁ সারে জাহা সে হামার। প্রথম আলোর মতো পত্রিকা, প্রথম ইয়েলো বলি আমি, তো এরা কিন্তু সবসময় জামাত বিএনপি, তখন মানে জামাত তাদের মানে ইয়ের মতো, জিকেরের মতো তারা উচ্চারণ করতো আর কি। আমার আব্বা 1962-তে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, সারা পাকিস্তানে তখন এমএনএ বলতো, এমএনএ ছিলেন। আমার শুধু দুঃখের জায়গা ছিল ওই চরমোনাইয়ের পার্টিসিপেশনটা, এবং এটাতে জামাত অনেক সময় ব্যয় করেছিল আর কি। পার্টিসিপেশনটাই দুঃখের জায়গা ছিল, আমার দুঃখের জায়গা ছিল। জামাত 300 আসনের ভিতরে একটা মেয়েকে নির্বাচনে সিলেক্ট করে নাই, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমাদের গলদঘর্ম হয়ে গেছিল আর কি। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আজ প্রায় 2 বছর হতে চলল। এই 2 বছর সময়ে বাংলাদেশ কি কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করতে পেরেছে? বাংলাদেশ তার এই পরিবর্তন, এই বিপ্লব অথবা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা করেছিল, সে আকাঙ্ক্ষার কতটুকু অর্জন করতে পেরেছে, এটি আমরা এমন একজন অতিথির কাছ থেকে জানার চেষ্টা করব, যিনি সুদূর আমেরিকায় বসে বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, মুসলিম উম্মাহ নিয়ে চিন্তা করেন, এবং বাংলাদেশের এই জুলাই প্রজন্মকে যিনি হৃদয়ে ধারণ করেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্টেল কর্পোরেশনের ফর্মার সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার জনাব মাসুদ রহমান। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে অনেক আনন্দিত। আপনার তো অনেক পরিচয়, আমি শুধু ইন্টেল কর্পোরেশনের একটি মাত্র পরিচয় দিলাম। কোনো অসুবিধা নেই, ওইটা আমার ফর্মার আর কি। জি, আপনি সেখানে দীর্ঘ প্রায় 3 দশক ধরে আপনি সেখানে কাজ করেছেন। আপনি এএমডিতে কাজ করেছেন, অনেকগুলো কাজ করেছেন। আমি একটু জানতে চাইব, আপনি তো আমেরিকায় বসে পুরো মুসলিম উম্মাহকে নিয়ে চিন্তা করেন, পুরো হোল ওয়ার্ল্ডের মানুষকে নিয়ে, মানবতাকে নিয়ে আপনি চিন্তা করেন। বাংলাদেশকে নিয়ে তো ডেফিনেটলি চিন্তা করেন। আপনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন, এই কারণে আপনাকে আমরা পেয়েছি সরাসরি। আপনি এর আগে নির্বাচনের সময় বাংলাদেশে এসেছিলেন, তখনও আমরা আপনাকে পেয়েছিলাম। আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক, মানবিক রাষ্ট্র গড়বার জন্যে আমাদের আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো কেমন হওয়া উচিত, তাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত, কিংবা আমরা যারা সাধারণ ভোটার আমাদেরও আসলে কী করণীয় এই ক্ষেত্রে। আপনি সে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে আপনাকে বিশেষভাবে ইনভাইট করবার কারণ হচ্ছে, এই যে জুলাই অভ্যুত্থানের পরে আজকে প্রায় 2 বছর হতে চলল, এই 2 বছরে বাংলাদেশ তার কতটুকু আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই গণ অভ্যুত্থানের, অথবা আপনি আপনার জায়গা থেকে আমেরিকাতে বসে আপনি আসলে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নটা দেখতেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে যেভাবে ভাবতেন, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমি আজকের এই পডকাস্টে জানতে চাইব। তবে তার আগে আমি শুরুটা এভাবে করতে চাই, আপনি যেহেতু অনেকগুলো মুসলিম সংগঠনের সাথে, অর্গানাইজেশনের সাথে আপনি জড়িত, শুধু জড়িত বললে ভুল হবে, আপনি অনেকগুলোর ফাউন্ডার, আপনি অনেকগুলোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এ ধরনের অনেকগুলো কাজের সাথে আপনি আছেন। আমি যদি নাম ধরেই বলি, আপনি দাওয়া এবং স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম আউটরিচ অ্যান্ড ভলান্টিয়ার এন্টারপ্রাইজের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ছিলেন। আপনি আমেরিকার অ্যারিজোনা মুসলিম অ্যালায়েন্সের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সদস্য, যেখানে প্রায় 50টিরও অধিক ইসলামী সংগঠন, তাদেরকে আপনি একত্রিত করেছেন। আপনি মুসলিম কোরের আপনি প্রেসিডেন্ট। সব কিছু মিলিয়ে আমি এই বিষয়গুলো নিয়ে জানতে চাই। আমার প্রথম প্রশ্ন, আমেরিকাতে মুসলিমরা কিভাবে টিকে আছে এবং সেখানে এই সংগঠনগুলো কিভাবে ফাংশন করে? থ্যাংক ইউ মাহমুদ ভাই, আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার আগেও বলেছি যে আই লাভ ইউর শো আর কি। আপনার উপস্থাপনা আসলে খুবই
মোলায়েম স্মুথ টকার এবং সাধারণত আমাদের একটা স্টিগমা মুসলিম মানে চ্যানেল পপুলেশনের ভিতরে যে আমাদের আলেম ওলামারা খুব টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, হার্শ ভাষায় ওয়াজ টাজ করে। তো ওই জায়গা থেকে আপনাকে মনে হয় একটু ডিফারেন্ট আর কি, আপনি যদি আলেম। বাট তো দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট আই অ্যাডমায়ার অ্যাবাউট দিস শো। থ্যাংক ইউ। আর আপনি অনেক পরিচয় দিয়েছেন, তো তার ভিতরে আপনার প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছেন যে আপনি মুসলিম উম্মাকে ধারণ করেন, এটা তো আসলে আমাদের সব মুসলিমদেরই তো ধারণ করার কথা। যাদের এলিমেন্টারি ইসলামিক নলেজ আছে তাদেরও একই কথা। প্রফেটের সুন্নাহ হচ্ছে যে একটা জায়গায় যদি একটু আঘাত লাগে, পিঞ্চ হয়, তাহলে আমার সারা শরীরে সে আঘাতটা লাগবে। যদি সেটা না হয় তাহলে তো আমাদের ইমানই থাকে না। হ্যাঁ, আর যদি ইকবালের কথা দিয়ে শুরু করি, চীন হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম, ওয়াতান হ্যাঁ সারে জাহাসে হামারা, রাইট? তো তার মানে হচ্ছে কি যে মুসলিমরা কিন্তু সারা বিশ্বের, আমেরিকারও না, ইউরোপেরও না, চীনের না, বাংলাদেশের বা পাকিস্তানের না, সারা বিশ্বটাই আসলে আমাদের ক্ষেত্র। মানে বিভিন্ন টানাপোড়েন বা কলোনিয়ালিজমের আফটার ইয়েটা তো হলো একটা নেশন স্টেটের জায়গায় চলে গেল। আগে এম্পায়ার ছিল, ভালো বলেন মন্দ বলেন, হ্যাঁ, ওইটাই ছিল সেই সময়কার ইয়ে। এখন নেশন স্টেটগুলো তারা খুব নিজেদেরকে নিয়ে চিন্তা করে, এক দেশে আঘাত পেলে বা ইয়ে হলে সেটা অন্য দেশকে ইম্প্যাক্ট করে না, করে কিন্তু তারা মানে পপুলেশন ওইভাবে কেয়ার করে না। তো এটা তো ঠিক না আসলে। আমি যদি প্যালেস্টাইনের কথাই ধরেন, যে গাজায় যে গণহত্যা হয়েছে, তো সব মুসলিমদেরই। তো আমার তো মনে হয় যে ধরেন এই ঘটনাগুলো যখন ঘটে, তারপরে যদি ওয়ার্ল্ড কাপ খেলা আমি বসে বসে দেখি, আনন্দ ফুর্তি করি, তাহলেও তো আমার প্রশ্ন থেকে যায় যে তুমি এত আনন্দ ফুর্তি করতেছো যেখানে তোমার মানে অন্য ফেলো হিউম্যান বিইং বা ফেলো মুসলিম তারা নির্যাতিত হচ্ছে। তো ওই জায়গা থেকে আমি নিজে থেকেই এটাকে মনে করি যে না, আমাদের মানে হয়তো আল্লাহর কাছে জবাব দেওয়াটা কঠিন হয়ে যাবে আর কি। তো ওইটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার স্কোপ আপনাকে ডিফাইন করতে হবে আর কি, বের করে আনতে হবে যে আপনি কি কাজ আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছিল, আপনি সেটাকে অ্যাভেল করেছেন কিনা। সেটা বাংলাদেশে বসে আপনি যেটা করবেন, আমাকে আমেরিকাতেও আমাকে একই প্রশ্নের ভিতর দিয়ে যেতে হবে। তো ওই জায়গায় আমার কিছু মানে অ্যাক্টিভিজম আছে আর কি। তো এটা গেল হচ্ছে আমার, আপনার ওই প্রশ্নের উত্তর দিলাম না, আমি এটা করলাম আর কি। আচ্ছা, আমি একটা ব্যাপারে আর একটু জানি। আপনি তো ইন্টেল কর্পোরেশনে দীর্ঘ প্রায় 3 দশক ধরে ছিলেন, এবং এখানে আপনি যে ফিল্ডগুলোতে কাজ করেছেন অনেকগুলো ডেজিগনেশন নিয়ে কাজ করেছেন। আপনি সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে সর্বশেষ আপনি সেখান থেকে আপনি বিদায় নিয়েছেন। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আমি মনে করি অনেক বড় একটি গর্বের একটি বিষয় যে বাংলাদেশি একটি ছেলে, বাংলাদেশের একজন নাগরিক, তিনি আমেরিকাতে এবং ইন্টেলের মতো একটি কর্পোরেশনে এত বড় একটি জায়গাতে কাজ করেছেন। হয়তো মানে রিকগনাইজেশনটা আপনি বাংলাদেশ থেকে আপনি হয়তো সে অর্থে পাননি, কিন্তু আমি এই প্রশ্নটি এই কারণে করছি, আমাদের তরুণ প্রজন্ম যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই ধরনের ইন্টারন্যাশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতা, দীর্ঘ প্রায় 3 দশকের অভিজ্ঞতার আলোকে আপনি কি তাদের উদ্দেশ্যে কোনো গাইডলাইন বা পরামর্শ দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আসলে এটাই তো আমার ফিল্ড অফ ওয়ার্ক আর কি। আমি ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি। তো আমাকে আপনি যেভাবে হাইলাইট করলেন এটা বেশি, মানে আমার রিকগনিশনটা ওইভাবে না হলেও হয়। কারণ আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তো ওয়ান ওয়ে আর দি আদার একটা কোম্পানি বা অন্য কোম্পানিতে কাজ করব। ইন্টেলে ডেফিনেটলি বাংলাদেশে এখনও 500+ হয়তো আমার জানা মতে আছে। সো আই এম ওয়ান অফ দেম আর কি। দ্বিতীয়ত সেটা হলো কি যে গ্লোবাল যে কোম্পানিগুলো আছে, মানে অনেকে যেমন এনভিডিয়া এখন আরও ভালো করছে, এই যে ডেটা সেন্টার, ক্রিপ্টো, এগুলোর বিজনেসটা ওরাই মানে ইয়ে করে ফেলেছে, এআই। তো যার জন্য দেখা যায় যে মানে এইগুলো আপস অ্যান্ড ডাউন হয়। মাইক্রোসফট, ইন্টেল এক সময় ইয়েতে ছিল, এখন যেমন অন্য কোম্পানি গুলো আরও বেশি পপুলার, বাংলাদেশিরা সেসব জায়গায় কাজ করতেছে। হ্যাঁ, তো ওরা খুঁজে বের করে যে মানে হোয়াট ইজ দ্য ট্রেন্ড। হ্যাঁ, এবং আমাদের জন্য এটা সুবিধা যে আমরা যারা ছিলাম অভিজ্ঞ, তাদের সাথে ওরা যখন কথা বলে তখন আমরা দেখি যে আমাদের সময়ে যে মানে ইয়েটা ছিল, ইনফরমেশন গ্যাপ ছিল, এখন এটা কম। আবার জিওপলিটিক্স এবং এক একটা কান্ট্রির সিচুয়েশন আপস অ্যান্ড ডাউন হতে থাকে। যেমন কানাডায় 2 বছর আগে অনেক মাইগ্রেশন হয়েছে, মানে 2 বছর বা 3 বছর আগে জাস্টিন ট্রুডো ওপেন দ্য ডোর, কিন্তু
তার জন্য একটা ব্যাকল্যাশ হয়ে তার ক্ষমতাই চলে গেছিলো আর কি, আচ্ছা। বিকজ অফ দ্য হাউজিং ক্রাইসিস অ্যান্ড আদার থিং। সো এখন আবার কানাডা অ্যাপিলিং হবে না যদি কেউ যেতে চায়। আবার অস্ট্রেলিয়া হয়তো ইজ এ লিটল বিট বেটার, যেহেতু এখনও ওরা ওইভাবে ওই অর্থে ইয়ে করে নাই। আমেরিকা ইজ অলওয়েজ এ প্লাস অ্যান্ড মাইনাস, কারণ এখানে পার্টি চেঞ্জ হয় তো, ইলেকশনের মিড টার্ম ইলেকশন আসতেছে নভেম্বরে, তখন ট্রাম্পের ক্ষমতা আরও হয়তো কমে যেতে পারে। এরপরে ডেমোক্র্যাটরা যদি আবার ইলেকশনে যেতে 2028-এ, তখন তাদের পলিসি আবার কিছুটা শিফট হবে, ইমিগ্রেশন পলিসি আর কি। ওভারঅল দেশের পলিসি কিন্তু ওরা মানে বেশ একমন আর কি। এবং সেটা ভালো অর্থে বলতাম আমি, কিন্তু এখন আর ভালো অর্থে বলতে পারতেছি না, কারণ ইসরায়েলের ব্যাপারে তাদের সবারই একই পলিসিটা একই রকম। তো ওই অর্থে যে আমাদের ইয়াংদের ব্যাপারে আমাদের এটা অনেক ব্যাপক ডিসকাশন করতে হবে আর কি। আপনার আজকের পডকাস্টে হয়তো আমরা সেটা করতে পারবো না, তবে আপনি আমার মতো যারা আরও বিদেশে আছে তাদের সাথেও কথা বলবেন আশা করি, এবং তাদেরকে আপনার শোতে নিয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, যে মানে ধরেন নট ইন এ দিস ফরম্যাট, হয়তো অন্য ফরম্যাটে, তো যার ফলে আপনার শো থেকে কিন্তু অনেকে ইয়াং জেনারেশন জানতে পারবে যে তাদের জন্য কোনটা ভালো বা কি করণীয় সেগুলো। বাট একটা বিষয়, একটা প্রশ্ন থাকে আসলে, যে যারা আসলে দেশের বাইরে চলে যায়, আমরা তো ব্রেন ড্রেন এটার সাথে খুব পরিচিত, তো তারা আসলে পরবর্তীতে দেশের জন্য কি করে বা দেশে ফিরে আসে কিনা, অথবা সেখানে থাকলেও দেশের জন্য তাদের মায়া কতটুকু থাকে, কতটুকু কাজ করেন, এটা কি মনে হয়? আপনি যেমনটা বললেন যে ইন্টেলে প্রায় 5 শতাধিক বাংলাদেশি আছে, এছাড়াও তো আরও অনেক মানুষ আছে, তো এরা কি আসলে দেশকে নিয়ে ভাবে বা দেশের জন্য তাদের মন কি কাঁদে? হ্যাঁ, আমাদের জেনারেশনে ডেফিনেটলি হয় যে তারা, আমরা তো ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট। আচ্ছা, তা বাংলাদেশকে তো আমরা ছাড়তে পারবো না, এটা তো আমার রুট, মায়ের দেশ, মাতৃভাষা। তো এই কারণে আমাদের সবসময় কিন্তু ভিতরে একটা কাজ করে, বাংলাদেশের ভালো কিছু দেখলে আমরা খুব খুশি হয়ে যাই, গর্বে বুক ফুলে যায়, আবার যদি খারাপ কিছু দেখি রক্তক্ষরণ হয়। হ্যাঁ, তো এইটা কিন্তু এই জেনারেশনে আছে। আমি যে 500 জনের কথা বললাম, সবারই কম বেশি বাংলাদেশ নিয়েই তারা ভাবে আর কি। চায়ের কাপে ঝড় তোলা বলেন বা কিন্তু আমাদের পরের জেনারেশনের ওইটা ওইভাবে থাকবে না। মানে তারা জানবে যে এটা বাংলাদেশ আমার প্যারেন্টসের দেশ, মানে আমার দাদার দেশ বা আমার মায়ের দেশ, কিন্তু মানে ওরা তো আমেরিকান, অথবা ওরা তো ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান, তো ওদের ওই দেশের প্রতি একটা মায়া থাকবে আর কি। এটা হিউম্যান নেচার। ওরা যদি দেখে যে আমেরিকা ফুটবলে ভালো করতেছে, তাহলে ওরা ওদেরকে করতালি দিবে। আনইউজুয়াল কিছু না, কিন্তু এই ব্রিজটা হওয়া সম্ভব, এবং এইটার জন্যই কিন্তু আমি এই যে 24 অগস্টের কথা আসবে তো ইনশাল্লাহ, অগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব, এবং এই যে সাবসিকুয়েন্ট যে উত্তরণগুলো আর কি, হ্যাঁ, যে মানুষ কেন বাংলাদেশে ব্যাপারে ভাবছিল না, এখন কেন ভাবছে আমার মতো। হ্যাঁ, কারণ আমাদের তো ভাবার জন্য সেই স্কোপটা ছিল না। আমরা দেশে আসলে হয়তো আমাদেরকে গুমখুন করা হতো বিকজ অফ, মানে আপনাদের সে কোনো মর্যাদাও তো আসলে, হ্যাঁ, মর্যাদার ব্যাপারটা আমি অতটা কেয়ার করি না, বিকজ অফ আমাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ডে তো আমাদের এগুলো কোনো না। কিন্তু মানে আপনি যদি আপনার লাইফ থ্রেটেন্ড হয়ে যায়, হোয়াট এভার রিজন, মানে আপনার এনভায়রনমেন্টটা এমন কলুষিত যে কেউ যদি নাম করে, ডক্টর ইউনূস ইজ এ পারফেক্ট এক্সাম্পল, মানে তাকে তো বাংলাদেশ মানে অনেকভাবেই করতে পারতো, সারা বিশ্ব তো তাকে রেকগনাইজ করেছে, কিন্তু আপনি কি দেখছেন যে বাংলাদেশে তাকে কিভাবে হ্যারাস করা হয়েছে? এবং ইভেন এখনও আপনি যদি মানে দেখেন তার গভর্নমেন্ট ফল করার পর বা চলে যাওয়ার পরে, এখন তাকে নিয়ে কিন্তু অনেক ট্রল করা হয়, অনেক করা হয় যে লোকটার, মানে আপনি বেটার দেন। অ্যান্ড ডক্টর ইউনূসের মতো লোককে যদি মানুষ এইভাবে করে, হেয় প্রতিপন্ন করে, আমি আর আপনি তো সেই তুলনায় কিছুই না। তো এই জন্য মানুষ পিছিয়ে যায় আর কি, বারবার তারা আগাতে চায়, এক পা আগায়, পরে চিন্তা করলে ভাই আমার তো নিজের পিস অফ মাইন্ডের জন্য আমার তো বাংলাদেশ নিয়ে চিন্তা করে আমার সময় নষ্ট বা বরঞ্চ আমি আমার লাইফকে নিয়ে আগাই। কিন্তু জুলাই অভ্যুত্থানটা কিন্তু আসলে হয়েছিল এই কারণেই যে সবাই আসলে চিন্তা করবে এবং নিরাপদ বোধ করবে এবং তারা আসবে দেশে, তারা দেশে আসবে। হ্যাঁ, এবং আমি জামাতের আমিরকে অবশ্যই করব যে উনি আমাদেরকে রিচ করেছিলেন, ওখানে গিয়েছিলেন, এবং এখনও
ওনারা ওইটা করার চেষ্টা করেন, মানে অ্যাটলিস্ট বিরোধী দলে থাকলে তো অনেক কাজ করার সুযোগ থাকে না। তো সরকারি দলের কাছ থেকে এটা আশা করছি আমরা। হ্যাঁ, তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনাকে আমি পার্সোনালি বলবো যে মানে ওনার ভিতরে তো একটু দেখার সুযোগ হয়েছে, বিদেশে থাকার সুযোগ, রিফ্লেকশনটাও হওয়ার কথা তার যে জার্নিটা। তো ওই জায়গা থেকে উনি হয়তো এই ভ্যালুসগুলো, কারণ ওনার আব্বা কিন্তু দিতেন, শহীদ জিয়াউর রহমান, উনি কিন্তু বিদেশে যে এই ধরনের যারা মেরিটোরিয়াস তাদেরকে নিয়ে এসছেন দেশে, বলতেন যে তোমরা দেশে এসে দেশকে গঠন করো, এবং তখন করাপশন ছিল না, এই জন্য মানুষ যারা দেশপ্রেমিক তারা এসছে। ইভেন আপনি যদি ম্যাডাম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, যেমন ডক্টর ওসমান ফারুকের কথা শুনেছেন, উনি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ছিলেন, তো উনিও কিন্তু ওনার ইনভাইটেশনে এসছেন। এরকম আমি একটা এক্সাম্পল দিলাম, আই এম শিওর যে দেয়ার আর মেনি এক্সাম্পল। তো এইটা আনইউজুয়াল কিছু না, দেশের একজন যে কর্ণধার বা দেশের যারা লিডারশিপে আছে তাদেরকে এটা করতে হয়। সে কারণ মানে দোজ আর দ্য মাই অ্যাসেট, যে এই অ্যাসেটটা বাংলাদেশের জন্য খুবই কাজে লাগবে, যেগুলো আপনি 1000 কোটি টাকা দিয়েও আপনি বানাতে পারবেন না, সেটা অলরেডি তৈরি হয়ে বসে আছে। তো ওয়াই নট ব্রিঙ্গিং দ্যাম, গিভ দেম দ্য অপরচুনিটি, তাদেরকে আপনি ভ্যালুস করেন, তার পরামর্শটা শোনেন এবং তাদেরকে দিয়ে আপনি দেশকে গঠন করেন আর কি। হ্যাঁ, তো এটা আমি আরও এলাবোরেটলি বলতে পারবো, যেমন ধরেন চায়নার এক্সাম্পল, ইন্ডিয়ার এক্সাম্পল, ওগুলো আসবে, কিন্তু আপনার টপিকের সাথে সঙ্গতি রেখে যতটুকু বলা যায় ততটুকু ইনশাল্লাহ আরও জানবো আর কি। না, তো এটা আমি এই জন্য বললাম যে আসলে জুলাই অভ্যুত্থানের চেতনা যদি বলি বা স্পিরিট যদি বলি, তাহলে তো এটাই ছিল স্পিরিট, যে এখানে মেধাবীরা আসবে এবং সেই মেধাকে কাজে লাগিয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাট আজকের এই 2 বছর পরে আপনার কি মনে হয় যে সেই চেতনা বা সেই স্পিরিট কতটুকু বাস্তবায়িত হয়েছে, বা কতটুকু আমরা জুলাইয়ের সেই স্পিরিট দিকে এগিয়ে গেলাম? জুলাইয়ের ব্যাপারটা আমার জন্য খুবই মানে সেন্সিটিভ একটা মানে এটাকে আমি কোনো মতেই মন থেকে সরাতে পারি না, এবং আমার মনে হয় আমার মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনের কথা এটা। তো পলিটিক্স ইজ এ ডিফারেন্ট গেম। তো আমাদের কোনো মতেই এটা দেখার কথা ছিল না যে এই জুলাই নিয়ে কোনো প্রশ্ন করতে পারে কেউ। হ্যাঁ, এবং এই জুলাইয়ের গণহত্যা দেখার পরে তার ভিকটিমগুলো আমাদের চোখের সামনে আছে, শহীদ যারা, তাদের কবর দেখেছি, তাদের অবস্থা দেখেছি, সেখান থেকে তো কেউ সরে আসার কথা না। সবাই সরে আসে নাই, কিন্তু আমি বলবো না যে সবাই সরে আসছে, কিন্তু ডিগ্রি ইজ ডিফারেন্ট। যেমন বিএনপির কাছ থেকে কি আপনি এটা আশা করছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না? এটা একটা প্রশ্ন হতে পারে? প্রশ্নই তো হতে পারে। তারা করছে না, বরঞ্চ তারা উল্টা পথে হাঁটছে। তারপরে ধরেন এই যে আপনার টকশোতে পুলিশের গুলির নিয়ে প্রশ্ন তোলা, তারপরে আরও অন্যান্য যে মানে মেটিকুলাস প্ল্যান, এটা সেটা অনেক ধরনের আমেরিকার ষড়যন্ত্র, এগুলো প্রকাশ্যে নেতৃবৃন্দরা এসে বলছে, আমি নাম বলতে চাই না, কিন্তু এটা তো মানে আনহার্ড অফ। মানে কিভাবে আপনি যে পার্টি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা কেন ওই জায়গা থেকে যাবে না? তো তাদেরই তো বোঝা উচিত যে এটা আমি যত বেশি ওন করব তত বেশি আমার সাথে পাবলিক থাকবে। তার মানে দের ইজ সামথিং এলস ইজ গোয়িং অন দেয়ার। অনেকে আমরা যদি বলি, ভারতের কথা বলি বা অন্যদের কথা বলি, তাহলে হয়তো বলবে যে তোমরা তো কনস্পিরেসি থিওরির কথা বলছো, কারণ এটা তো আমি তো ডিরেক্টলি প্রমাণ দিতে পারবো না যে কোন নেতা কোথায় গেছিলেন, কার সাথে কথা বলেছেন, কিন্তু সিমটম দেখে তো অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, আর অ্যাজ এ হোল বিএনপিকে আমি পছন্দ করি। মানে আমি অনেস্টলি স্পিকিং, আমি যদিও জামাতের ফ্যামিলির ছিলাম মানে আমার আব্বার কারণে, এবং আমি এখনও জামাতের ভালো চাই, কিন্তু বিএনপিকে আমি মনে করি যে দেশের জন্য একটা বড় ছিল আর কি। হ্যাঁ, যেমন 75-এর যে ফ্যাসিবাদকে অথবা সেই ইয়েকে ধ্বংস করে তারা যে ওইখান থেকে উঠে আসা, হ্যাঁ, একটা মানে ভস্মীভূত একটা জায়গা থেকে ফিনিক্স পাখির মতো দাঁড় করিয়ে আনা। তারপরে ইভেন 91-এ যে এরশাদের যে লম্বা সময় ধরে দেশকে নষ্ট করে ডিস্ট্রয় করে করা, সেই জায়গা থেকে ম্যাডাম কিভাবে আস্তে আস্তে সেই রিক্সায় চড়ে ওই জায়গায় নিয়ে গেলেন একটা পার্টিকে। লাকিলি মানে উনি দীর্ঘদিন ধরে স্ট্রাগল করেছেন, নিজের জীবনই দিয়ে দিয়েছেন আর কি। তো ওই জায়গা থেকে বিএনপিকে তো আমি খারাপ বলতে পারি না, মানে আমার যদি কৃতজ্ঞতার জায়গা থাকে তাহলে ওইটা। কিন্তু তারা বারবার পলিটিক্যাল কিছু মিস্টেক করে, 75-এ করেছে,
বিপ্লবীদের সাথে তাদের আচরণটা ভালো ছিল না। ইভেন আমি তো বলবো খন্দকার মোস্তাকের যে পার্টিটা ছিল সেটার পিছনেও তো তারা ডিস্ট্রয় করার জন্য কাজ করেছে আর কি, বরঞ্চ আওয়ামী লীগকে তারা রিহেবিলিট করে তারপরে তাদের কাছেই মারা গিয়েছেন আর কি। শেখ হাসিনা আসার এক সপ্তাহ পরেই শহীদ জিয়া মারা গেলেন আর কি। হ্যাঁ, এবং মানে আওয়ামী লীগের কিন্তু ওখানে অস্তিত্ব থাকার কথা ছিল না, কিন্তু ওইটাকে রিভাইভ করে ওইখানে নিয়ে আসা। 91-এও তাই, যে জামাত তাদের সাথে ছিল, তারা নিঃস্বার্থভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু ছাত্রদল শিবিরের ছেলেদেরকে বিভিন্ন জায়গায় মারতো ওই অ্যাঙ্গার থেকে, অন্যান্য আরও আনুষঙ্গিক ব্যাপার থেকে কেয়ারটেকার মুভমেন্টটা দানা বেঁধে উঠলো এবং আওয়ামী লীগ সেটা সুযোগটা পুরোপুরি নিল আর কি। এখানে জামাতেরও কিছু মানে আছে, স্ট্র্যাটেজিক মিস্টেক আছে, এবং বিএনপির তো আছেই। হ্যাঁ, কারণ ওরা যদি মানে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এরকম আগেই মেনে নিত, তাহলে কিন্তু তাদের 110টা পেয়েছিল 96-এর ইলেকশনে, 110টা কিন্তু তারাই মেজরিটি পেয়ে যেতে পারতো। তাও আমি ধরে নিলাম যে ঠিক আছে, আওয়ামী লীগ আর জামাত যেহেতু 300টা সিট দিয়েছিল, ভাগাভাগি হয়েছে, তাইলেও তো তারা 110 তো কম না, 2/3 মেজরিটি তো করতে পারে না আওয়ামী লীগ। তারপর 2001-এ তো সবার রিয়ালাইজেশনটা হলো যে আমরা এটা কী করতেছি, যে সমস্ত দেশপন্থী বাংলাদেশপন্থী মানুষরা মারামারি করতেছি, আর ভারত এসে আওয়ামী লীগকে বাকশালকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। হ্যাঁ, তখন তারা আবার রিয়েলাইজেশন থেকে 4 দলীয় যেটা হলো ইসলামিক ঐক্য জোট, তারপরে জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর পার্টি, ম্যাডাম এবং জামাত, তাদের যে ইস্পাত কঠিন একটা ঐক্য তৈরি হয়েছিল, 2001-এ তাদের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। এবং সেখানে কিন্তু এই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু বুঝে ফেলেছেন যে মানে দিস ইজ নিডেড দেশের জন্য এবং এর জন্য। কিন্তু দেখেন, আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে যে আমরা তো এইভাবে আর জিততে পারবো না। হ্যাঁ, তখন থেকে একটার পর একটা ষড়যন্ত্র এগুলো আছে। আমি বলবো যে আপনি যদি খুব গভীরভাবে এগুলোকে করেন, তাহলে কিন্তু আপনি বুঝেই ফেলবেন যে এগুলো সব কিছুর পিছনে কিন্তু আমাদের পাশের দেশের একটা হাত আছে। টুইসডে গ্রুপ করছে, তারপরে অন্যান্য ফরেন ইয়েগুলো, আর 9/11-এর পরে তো জঙ্গি রাষ্ট্র ট্যাগ দেওয়াটা খুব ইজি। তো ওইখানে জামাতেরও কিছু মিস্টেক ছিল, মানে ইন এ সেন্স যে আমি ওই মিস্টেক বলবো এই অর্থে যে জামাতকে ওয়েস্টার্ন কান্ট্রি ভয় পায় যে তাদের উত্থান হলে ইসলামাইজেশনটা হয়ে যাবে আর কি। তো ম্যাডামকে তো এটা কি কোনোভাবে জঙ্গিবাদের ভয়? ওই সময় 9/11-এর কনটেক্সটে জঙ্গিবাদের ভয়। আচ্ছা, এখন অন্য গেম চলতেছে, কিন্তু ওই সময় তাদের ইয়েটা ছিল যে জামাত যেহেতু সরকারে আছে, তাদের পরিধি বড় হবে, এটা হবে সেটা হবে। হ্যাঁ, আর ম্যাডাম তো জামাতকে পাশেই রাখতেন সবসময়। হ্যাঁ, বুদ্ধি পরামর্শ করা, ইয়ে করা। তো ওনার জন্য কিন্তু ইট কুড, মানে আপনার যদি জামাতের অ্যাঙ্গেল থেকে তাহলে এটা অ্যাসেট ছিল আর কি, বিএনপির জন্য অ্যাসেট ছিল। এখনও জেনারেলি আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু ইট কুড বি এ লায়াবিলিটি আর কি। আপনি আপনার মন্ত্রিসভায় মানে এরকম ইসলামিক লোকদেরকে রেখেছেন, তো আর যদি ম্যাডাম যদি প্রাইম মিনিস্টার থাকে কোনো দেশে, সেই দেশকে কি আপনি জঙ্গি বলতে পারবেন? তো উনি তো মানে বেশভূষায় মডার্ন একজন, এবং আরেকজন নারী আর কি। তো আপনি কোন দেশকে বিশ্বাস করাতে পারবেন যে একটা নারী প্রধানমন্ত্রী, সেই দেশকে তুমি বলতেছো একটা আফগানিস্তান বা হয়ে গেছে। সো আমাদের সুবিধাগুলো ছিল, মানে আমি বলছি না যে মানে সব কিছু আমার ডেফিনেশনে বা ওই ছকের ভিতর দিয়ে হয়, কিন্তু আমি যেহেতু রাজনীতি বা স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করি, তাহলে ওইখানটায় যে মানে জামাতের রোলটা, যে জামাত সবসময় বলে না যে মানে বিএনপি আমাদের সাথে বিট্রে করেছে। হ্যাঁ, তো এই জায়গায় তাদেরও ওই একটা ছিল, হ্যাঁ, যে আমরা তো তোমাদের কারণেও তো আমাদের এই যে ডিস্ট্রাকশন, মানে যে 2006-এ এটাকে করা, মানে তার পিছনে আমরা জামাতের সাথে বেশি অ্যালাইড ছিলাম বলে এটা আর আমাদের পত্রিকাগুলো তো জানেনি আর কি, যে তখন কিন্তু শুধু জামাত বিএনপি একদম একই ব্র্যাকেটের ভিতর লেখা হতো। প্রথম আলোর মতো পত্রিকা, প্রথম ইয়েলো বলি আমি, তো এরা কিন্তু সবসময় জামাত বিএনপি তখন মানে জামাত তাদের মানে মতো জিকেরের মতো তারা উচ্চারণ করতো আর কি। তো এটা তো বোঝাই যায় যে এটা তো এগুলো অনেক পলিটিক্যাল ইয়েগুলো আছে। তো ওইটা একটা ব্যাপার। আর 2007 থেকে মানে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, তখন তো সরাসরি যে এদেরকে কিভাবে ক্র্যাশ করা যায়, বিএনপিকে কীভাবে ডিস্ট্রয় করা যায়, আর জামাতের লিডারদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে ডিসেবল করা, এবং দে সাকসেসফুলি ডিড ইট, তাই না? মানে যেমন ধরেন যে আপনি কি 2005-এ জামাতের কোনো লিডারকে যদি জিজ্ঞাসা করতেন যে আপনাদের 7-8 বছর পরে ফাঁসি হবে, কিসের জন্য? যুদ্ধাপরাধের জন্য, তারা তো হেসে উড়িয়ে দিত।
এটা হাউ ইজ ইট পসিবল? 71-এ আমাদেরকে যুদ্ধপরাধী বলা হয় না, বলা হয়েছে দালাল, বড় জোর দালাল, যে তোমরা পাকিস্তান পন্থী। আর কোনো মামলা নাই, কোনো অ্যালিগেশন নাই, রেপের কেস বলেন বা ইয়ের কেস বলেন, মানবতা বিরোধী কোনো ইয়ে নাই। কিন্তু এই যে 15-20 বছর ধরে শাহরিয়ার কবির এবং তার শাগরেদরা যেভাবে করে জাহানারা ইমামকে সামনে রেখে এগুলো করলো, এবং সেটা কিন্তু তারা মানে ফলপ্রসূভাবে, মানে তাদের অ্যাঙ্গেল থেকে তারা এটা কি এখন, যদিও আমি মনে করি যে তারা এটা নিজেদের ডিস্ট্রাকশনের জন্য এগুলো করেছে, মানে তারা বোঝে নাই। এবং ইসলামিস্ট যারা বা যারা ইসলামকে ধারণ করে তারা বুঝতে পারে যে তুমি যদি কখনো কোনো কাউকে জুলুম করো, স্পেশালি যারা নিরপরাধ এবং যাদের ভিতরে ইসলামে কন্ট্রিবিউশন করার, দেশের কন্ট্রিবিউশন করার জন্য তাদের অবদান অনেক কিছু হতে পারে, তাহলে তোমাদের ফল হবেই আর কি। হ্যাঁ, এবং সেটাই হয়েছে। কিন্তু আপনি যদি জামাতের এখনকার অবস্থাটা দেখেন, আমি জামাতকে মানে এত পজিটিভভাবে মানুষ গ্রহণ করাটা, এটা কিন্তু কখনোই হয় না এরকম ভাবে, এর আগে কখনো হয়নি। মানুষ দে স্টার্টেড সিইং ইট আর কি। তো এটা কেন হয়েছে? বিকজ আমরা মুসলিম ছিলাম, রাইট? হ্যাঁ, মুসলিম ছিলাম এই কারণে। আর এছাড়া তো অন্যান্য ফ্যাক্টরগুলো আছেই। 5ই আগস্টের বিপ্লবের কারণে যে ভ্যাকিউম তৈরি হয়েছে, সেটাও জামাতের জন্য একটা ভালো শূন্য জায়গায় তো পূরণ করার কেউ লাগে, তো ওইখানে জামাতের একটু সুবিধা হয়েছে। মাসুদ ভাই, আপনি ধারাবাহিকভাবে যেভাবে বলছিলেন যে প্রতিটি অভ্যুত্থানের পরেই বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, অথবা বিএনপির কাছেই মানুষ একটা পর্যায়ে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। আপনি হয়তো 7-8 পর্যন্ত বা আওয়ামী রেজিম পর্যন্ত বলেছেন, একটু পরেই হয়তো আপনি 2026-এর নির্বাচন নিয়ে বলবেন, আমি সেটা শুনবো। তবে তার আগে আপনি প্রসঙ্গক্রমে আপনার বাবার কথা বলেছেন, আমি একটু সেই জায়গাটা সম্পর্কে জানতে চাই। আমি যতটুকু জানি 71-এর সময় তিনি সম্ভবত কোনো মিনিস্ট্রির দায়িত্ব ছিলেন। আপনি কি একটু বলবেন আপনার বাবা তখন আসলে কোন দায়িত্বে ছিলেন, বা সাংগঠনিকভাবেই তার কি দায়িত্ব ছিল, তার কি ভূমিকা ছিল সেই মুহূর্তে দেশকে নিয়ে? এটা আসলে একটা এপিসোড করতে হবে হয়তো যদি পুরোটা বলতে চাই। খুব সংক্ষেপে বললে, যে আমার আব্বা 1962-তে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, সারা পাকিস্তানে তখন এমএনএ বলতো, এমএনএ ছিলেন। জামাতের কয়েকজন এমএনএ ছিলেন, 8-10 জন হয়তো। মাওলানা আব্দুর রহিম বোধহয় ছিলেন, তারপরে ব্যারিস্টার আখতারউদ্দিন, আব্বা শামসুর রহমান, এরকম কয়েকজন। তো এদের ভিতরে আব্বা ছিলেন, এবং আব্বা ইয়াংগেস্ট ছিলেন এন্টায়ার পাকিস্তান আর কি। তো ওই জন্য ওনার রাজনৈতিক উত্থান কিন্তু অনেক আগে, খুব ইয়াং বয়সে। আর জামাতে যোগ দিয়েছিলেন 1950 বা 51-এ আর কি, মাওলানা আব্দুর রহিমের মাধ্যমে। তো ওই অর্থে ওনার একটা লম্বা জার্নি আছে। এই জার্নির ভিতরে ওনার সমস্ত পলিটিক্যাল জার্নিগুলো, যেটা বাংলাদেশে খুবই প্রসিদ্ধ, হ্যাঁ, আইয়ুব বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, মানে যত রকমের এরশাদের সময় সব জায়গাতে ওনার ভূমিকা ছিল। উনি কম্বাইন্ড অপোজিশন পার্টির কোঅর্ডিনেটর ছিলেন, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, যেগুলো 60s-এর আমরা যেগুলো শুনি না, আইয়ুব বিরোধী ইয়ে, ওইটার তো ফাইনাল ইয়েটা ছিল 71-এ এসে, মানে 69-এ ইয়ে হলো, মানে আসাদের গণ অভ্যুত্থান হলো। যে তারপরে 71-এ এসে যেটা হয়েছিল সেটা হলো কি, যে আব্বা তখন ছিলেন খুলনা বিভাগীয় আমির, যতদূর জানি আর কি, জামাতের। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে জামাত চেয়েছিল যে আমরা দেশের কাঠামোটা ঠিক রাখার চেষ্টা করি, আমাদের যে বৈষম্য বিরোধ এগুলো আছে, এগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। এখন মিলিটারি তো টেক ওভার করে ফেলেছিল আর কি। তো এখন মিলিটারির কাজ তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না। হ্যাঁ, যেমন মানে ওয়াকারও তো ডক্টর ইউনূসের সময়ও অনেকভাবে ইনভলভ হয়েছিল আর কি রাস্তাঘাটে। তো এটা তো আসলে ভালো কিছু না আর কি, মানে একটা মানে নর্মাল। আর ওই সময় তো টেন্স সিচুয়েশন। তো আমাদের জামাতের কথা ছিল যে তোমাদের কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া, ওদের সাথে তোমার ফাইট, তোমার দেশের লোকের সাথে ফাইট না। তো আব্বা ওই কাজটা ইনিশিয়েট করেছিলেন। তো ওই ঘটনাগুলো আমি আরও ডিটেল বলতে পারবো, যে উনি কীভাবে খুলনাকে প্রোটেক্ট করলেন, পাকিস্তান আর্মিকে বাধা দিলেন যে তোমরা যাদেরকে তোমরা মারতে আসছো এরা দেশের মানুষ আর কি, মানে এরা শত্রু না, এরা হচ্ছে আমাদের দেশের মানুষ, দেশের মানুষকে তোমরা কেন ইয়ে করবা। তো ওনাদের জায়গা থেকে ওনারা চেষ্টা করেছেন। দ্বিতীয়ত হচ্ছে কি, যে আব্বাকে একবার ওই 71-এর ওই সময়গুলোতে, মার্চ এপ্রিল কোন সময় এক্স্যাক্টলি আমার টাইম লাইনটা মনে নাই, যে উনি যেখানটা বক্তৃতা দিচ্ছিলেন ওইখানটায় সম্ভবত বিহারিরা ওনাকে অ্যাটাক করে, যেহেতু বিহারিদের এগেনস্টে উনি অ্যাকশানে যেতে দেয়, মানে ওদের পক্ষে
অ্যাকশনে যেতে বাধা দিয়েছেন, আর্মিকে বুঝিয়েছেন যে না এটা করো না, তো দে ওয়ার নট ভেরি হ্যাপি আর কি। তো তার মানে উনি কিন্তু মানে আহত হলেন অলমোস্ট লাইক মানে মারা যাওয়ার মতোই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আল্লাহ ওনাকে ইয়ে করলেন, মানে বাঁচালেন। আমি দেখেছি ওই রক্ত ভেজা পাঞ্জাবি এগুলো সবই। তো তারপরে যখন ওনাকে ওই জামাতের সিদ্ধান্ত হলো যে আমরা একটা সিভিল গভর্নমেন্ট চাই, তো ডক্টর মালেক ছিলেন হচ্ছে গভর্নর, এবং ওনার সাথে প্রায় 8-10টা পার্টি, ইভেন আওয়ামী লীগ সহ আর কি, আওয়ামী লীগের একটা অংশ, মুসলিম লীগ, জামাত, পিডিপি, নিজাম ইসলাম, এরকম যারা যারা ছিল সবাই রিপ্রেজেন্টেটিভ করে দিয়েছিল একটা সিভিল গভর্নমেন্ট করা। তারা দেশের সার্বিক এটা করবে ওই সময়টাতে আর কি, এবং আর্মিকে সরিয়ে ফেলবে আর কি, ব্যারাকে যাবে অথবা বর্ডারে যাবে, কিন্তু দেশের ইয়েটা তারা করবে আর কি। তো যেটাকে খুব ভেরিফাই করা হয়েছে বাংলাদেশে পরে, মানে ওই গভর্নমেন্টটাকেও করা হয়েছে, প্লাস আব্বাদেরকেও ওই অর্থে ইয়ে করে নাই। তো আব্বার রোলটা ছিল ফিনান্স মিনিস্ট্রির মতো আর কি, রেভিনিউ মিনিস্টার বলা হয়। হ্যাঁ, আর আব্বাস আলী খান উনি বোধহয় সম্ভবত এডুকেশন মিনিস্টার ছিলেন। জামাতের এই দুইজনই ওই সরকারে ছিল আর কি। তো ওনার ওইটা ছিল। তারপরে তো ওনাদেরকে মানে আপনি বলতে পারেন যে তাহলে তো ওনারা তো সরাসরি পাকিস্তান সরকারের পক্ষ হয়ে কাজ করছেন আর কি। হ্যাঁ, কিন্তু ওনারা আসতে পারে, হ্যাঁ প্রশ্ন তো অবশ্যই আসবে, কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট তো ওই সময়, পাকিস্তান তো একটা দেশ ছিল আর কি। হ্যাঁ, তো এখন যারা ভাঙতে চাচ্ছিল তাদের তো একটা উদ্দেশ্য ছিল। পাবলিক হয়তো ভেবেছে যে আমাদের বৈষম্যের কারণে আমরা থাকবো না তাদের সাথে, তো ওইটা একটা লং ডিসকাশন। কিন্তু ইলিয়াস হোসেন বা পিনাকির কিছু ভিডিও এগুলোর ব্যাপারে আছে, তাহলে মানুষ এখন বুঝতে পারতেছে যে ফাঁকটা কোথায় ছিল। হ্যাঁ, যে এটা ইন্ডিয়ার ষড়যন্ত্রটা মানুষ কি বুঝতে পেরেছে না পারে না, এবং বাংলাদেশ পন্থী যারা ছিল তাদের ভিতরে এই এলিমেন্টগুলো ছিল না। তো ওই ডিসকাশনে আমি এখন যাব না, কারণ আমি মনে করি যে ধরেন আমাদের আব্বারা ওনারা পলিটিক্যাল একটা ডিসিশন নিয়েছিলেন, এবং তারা তার জন্য তারা মাথা উঁচু করেই ছিলেন সবসময়। ওনাদেরকে 71-এর পরে আমার আব্বাকে তো অন্তত পক্ষে জেলে নেওয়া হয়েছিল, এবং তার ভিতর ব্যাপারে অ্যালিগেশন ছিল যে উনি মন্ত্রী ছিলেন, বা উনি মুক্তিযোদ্ধাদেরকে ওইভাবে ইয়ে করে নাই, ভাবছেন যে ওরাও মানে ডিস্ট্রাকশন করছে বা ইয়েটি, ওই অ্যালিগেশনটা ছিল। কিন্তু মন্ত্রী ছিলেন, তার তো প্রত্যেকটা জিনিস আপনি জানেন কোন দিন কবে কোথায় গেছে, তো ওই জন্য তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, যে সাধারণ ক্ষমার ভিতরে, কিন্তু এই মানে এই সব লিডাররা ছাড়া পেয়েছিলেন। মানে আরও যারা ছিলেন মানে মন্ত্রিসভার বাইরেও সবুর খান টাইপের যারা ছিলেন, তারা তো সবাই শেখ মুজিবই তো তাদেরকে ইয়ে করলেন, তারা কলিগ ছিল। তো আমার আব্বা, তারপরে প্রফেসর গোলাম আজম, এরা তো শেখ মুজিবের সাথে একসাথে বসেই এইসব আইয়ুব বিরোধী আন্দোলন বলেন বা ডেমোক্রেসির জন্য ফাইট করেছেন। তো দে আর বেসিক্যালি কলিগস আর কি। হ্যাঁ, একসাথে হয়তো এমএনও ছিলেন। তো এই জন্য তারা কিন্তু ওই অর্থে কেউই তাদেরকে বলে নাই যে আপনারা খারাপ কাজ করছেন বা আপনারা ভালো, বরঞ্চ তারা বলছে যে আপনারা তো আমাদের বাঁচিয়েছেন। এই 71-এ এই সময় আর্মির কাছ থেকে আমাদেরকে উদ্ধার করতেন, সেভ করতেন, ইয়ে করতেন, এবং সব জামাতের যেসব লিডারদের ব্যাপারে মানুষ ইয়ে করে, মাওলানা আব্দুস সোবহান বলেন বা আমার আব্বা বলেন, তারপর প্রফেসর গোলাম আজম বলেন, এরা সবাই কিন্তু ওই কাজটা করেছেন। মানুষ অন্যভাবে তাদেরকে ভিলিফাই করছে, মানে বলতেছে যে না তোমরা ওই রেপের সাথেও জড়িত ছিল, আগুন দেওয়ার সাথে, ইভেন এমনকি যে ধর্মান্তরিত নাকি করতেন আর কি। তা আপনি আমাকে বলেন, আমার আব্বা তো একজন বড় আলেম, আপনি তো একজন আলেম, মানে ইসলামে কি কাউকে জোর করে ধর্মান্তরিত করা যায়? এটা তো একেবারে যারা মানে ইবতেদায়ীর স্টুডেন্ট তারাও জানে এটা। কিন্তু আপনার মাওলানা একেএম ইউসুফের মতো লোক নাকি ওই সময় হিন্দুদেরকে ধর্মান্তরিত করছে। দিজ আর মানে এগুলো তো জানেন, এটাই চলছিল। তো আমার কথা হলো যে ওনাদের তো একবার বিচার ওই সময় হয়েছিল, আমার আব্বার অন্তত হয়েছিল, যে ঠিক আছে উনি জেলে ছিলেন 2 বছর, ওনার ইয়ে হলো। এরপরে এসে আপনি কেন আবার তাদেরকে জেলে নিলেন 2010 বা 11-12 দিকে? তো এইটা ছিল হচ্ছে পিওর পলিটিক্যাল একটা ইয়ে, যে আমাদের টপ লেভেল সবাইকে ক্রাশ করতে হবে। এবং আমার আব্বাও তার ভিতরে একজন, ওনার বয়স তখন একটু বেশি ছিল, প্রায় 86 ইয়ার্স ওল্ড ছিলেন আর কি, ওই যখন জেলে গিয়েছেন, এবং উনি মারা গেলেন 88। আপনার সাথে আমি আগের বার বলেছিলাম। তো ওই ডিসকাশনে যাব না, কিন্তু আব্বা মানে আপনার প্রশ্নের উত্তরে বলি আর কি, যে উনি যেহেতু 71-এ ওনার রোল ছিল, তারপরে যখন জামাত আবার রিভাইভ করে, প্রথমে তো ইসলামিক ডেমোক্রেটিক লীগের সাথে ছিলেন মাওলানা আব্দুর রহিম, এবং পরে ওনারা এটাকে জামাতে আবার ইয়ে করলেন। ওই ডিবেটটা আমার করতে হবে এক সময়, যে জামাতকে এটা ঠিক করেছিল কিনা, কিন্তু আলটিমেটলি তো মানে জামাত হয়েছে আবার। হ্যাঁ,
এবং তারপরে আব্বা বিভিন্ন রোলে ছিলেন। পুরা 80s-এ এরশাদ বিরোধী আন্দোলনে উনি জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন পুরা এই এন্টায়ার ওই টিউমালটাস টাইম। এবং যখন ম্যাডাম 7 দলের নেতা, শেখ হাসিনা ছিলেন 15 দলের নেতা, আর জামাতের আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির ছিলেন, আব্বাস সেক্রেটারি জেনারেল, ওই সময়গুলোতে ওনার ট্রিমেন্ডাস রোল ছিল। জেলেও গেছেন, তারপরে তো 90-র হলো। এরপরে আব্বা ইলেকশনের দিকে আর যান নাই, কারণ ওনার সিট কিন্তু সবসময় জামাতের জন্য, এবারও বাগেরহাট থেকে জিতছে, এর আগে মুফতি আব্দুল সত্তার সাহেব 91-এ বোধহয় জিতছিলেন। তো আব্বা যেহেতু সারা দেশকে মানে করতেন, রিপ্রেজেন্ট করতেন, জামাতের কাজগুলো দেখতেন সারা দেশব্যাপী, এবং মিডল ইস্টে আব্বার একটা ছিল। তো ওই কারণে আব্বা চাইতেন না যে মানে সরাসরি ইলেকশনে থাকলে তো আপনার কনস্টিটিউশন নিয়ে কাজ করতে হয়, আর ওনার ওই চাষী কল্যাণ সমিতির ব্যাপ্তিটা ছিল সারা দেশে মেইনলি। তো ওইগুলোর কারণে উনি মানে অ্যাক্টিভ পলিটিক্স থেকে উনি একটু মানে অ্যাক্টিভ পলিটিক্সে তো ডেফিনেটলি ছিল, জামাতের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, সে তো আর পলিটিক্সের বাইরের না, কিন্তু ওনার সোশ্যাল যে ইয়েগুলো ছিল এটা একটু বেশি ছিল, এগুলো অনেক বেশি ছিলেন। হ্যাঁ, যে উনি রিফর্মার বলতে পারেন, যে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা, তারপরে প্রান্তিক মানুষকে, চাষিদের পাশে দাঁড়ানো, ওই কাজগুলোকে আব্বাকে খুব প্যাশনেট দেখেছি আমি আর কি। প্রায় 40-50 বছর ধরে উনি এটাকে নার্চার করছেন আর কি। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানিয়ে নিন। মাসুদ ভাই, আপনি তো আমেরিকার যে ন্যাশনাল এবং স্টেট, ইনফ্যাক্ট লোকাল যে ইলেকশনগুলো ছিল সেখানেও আপনি একজন ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আপনি অনেক অ্যাক্টিভলি সেখানে রোল প্লে করেছেন, এবং সেই জায়গা থেকে আপনি যখন 2026 নির্বাচনটিকে দেখলেন, এটিকে আপনার কি মনে হয় যদি আপনি আমেরিকার সেই নির্বাচনের সাথে কম্পেয়ার করেন, তখন এটিকে কতটুকু সুষ্ঠু মনে হয়, অথবা আমাদের এখানে ইলেকশন নিয়ে যেভাবে ইঞ্জিনিয়ারিংয়ের একটি অভিযোগ উঠে এসেছে সেটিকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন, অথবা এটির ব্যাখ্যা আপনি কি বলবেন? আমেরিকা তো আমাদের হিসাবে ম্যাচিউর ডেমোক্রেসি, 250 বছর ধরে একটা প্র্যাকটিস, একটা হয়েছে। রাজতন্ত্র বা ধরেন যে ইম্পেরিয়ালিস্ট ব্রিটেনের কাছ থেকে ওরা যুদ্ধ করেই তো হয়েছিল। সো হোল ফিলসফি ইজ ডিফারেন্ট। এবং আমার হিসাবে যে মুসলিমদের কাছ থেকে ওরা অনেক কিছু নিয়েছিল, ফাউন্ডিং ফাদার যারা, স্পেশালি ওটোম্যানরা তখন সারা বিশ্ব ছিল, তো ন্যাচারালি যারা সুপার পাওয়ার থাকে তাদের কাছ থেকে তো অনুকরণ করা হয়। আর আমাদের কোরআন শরীফ যে পড়বে তার কাছে নতুন আইডিয়াজ আসবে। জেফারসনের কোরআন ছিল, নিজেরই কোরআন ছিল আর কি, ফাউন্ডিং ফাদার। এবং অনেক কিছু ট্র্যাক করলে দেখা যায় যে মুসলিমদের কাছ থেকে এগুলো ওরা নিয়েছিল আর কি। হ্যাঁ, তো ওই ডিসকাশন আমি যাচ্ছি না, কিন্তু আমেরিকার এই জার্নিটা ইজ এ ফেনোমেনাল জার্নি আর কি। কিন্তু এদের ভিতরে যে একটা কাজ হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলেন বা বিভিন্ন সময়, ওরা কমিউনিজমের এগেনস্টে করতে যে ওরা নিজেরাই আর একটা বড় হয়ে গেল আর কি। মানে পরাশক্তি বলবো না, এটা হচ্ছে একটা দানব হয়ে গেল আর কি। সাম্রাজ্যবাদ তো অবশ্যই খারাপ, কিন্তু মানে দানবিক যে কাজগুলো আর কি, অন্য দেশে যে যুদ্ধ করানো, লাখ লাখ মানুষ মারার, ভিয়েতনামের কথাই যদি বলেন বা ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনিদের কথা বলেন, তো এই জায়গাতে আমেরিকাকে এক্সাম্পল হিসেবে নিতে পারবো না আর কি। কিন্তু আমি যেটা আমেরিকার ব্যাপারে অ্যাডমায়ার করেছি সবসময়, সেটা হচ্ছে যে ওদের ভিতরে যে মনুষ্যত্বটা আমি দেখেছি, গ্রাসরুট বা সাধারণ মানুষের ভিতরে মানুষকে সম্মান করা। হ্যাঁ, আমি 90s থেকে আছি, তো ওই সময় পলিটিক্যাল কালচারটাও মাচ বেটার ছিল আর কি। আপনি ওই ফাইটটা, এখন যে ট্রাম্পের এক্সট্রিমিজম বা হোয়াইট সুপ্রিমেসি, এগুলো কিন্তু ওই সময় ওইভাবে ছিল না। তো এটা হচ্ছে এখন একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা, যে যত বেশি এক্সট্রিম তার ভোট তত বেশি। সেটা বিজেপির, এই RSS, তাদেরও একই এক্সাম্পল, মুসলিমদেরকে যত বেশি নির্যাতন করবে ওদের ভোট তত বাড়বে। আমেরিকা ওই ট্রেন্ডের দিকে যাচ্ছে, হ্যাঁ, আনফর্চুনেটলি। আর ইসরায়েল তো আরও খারাপ আর কি, ওই অর্থে যে আপনার ইসরায়েলে কোনো ডেমোক্রেসি নাই, বেসিক্যালি ইটস লাইক দ্য মুসলিম মারলেই তাদের ভোট ব্যাংক বাড়বে। তো আর আমেরিকাতে ওই পর্যায়ে যেতে পারে নাই, মানে যেটা আমি ভয় পাই যে এরকম এক্সট্রিমিস্টরা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবে, কারণ এখানে একটা ব্যাকল্যাশ হয় আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে পেন্ডুলামের মতো, একবার বেশি এদিকে চলে গেলে আবার এদিকে আসে। তো ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টির ভিতরে এই জায়গায় আসা যাওয়া করে, এবং ওইখানটায় আপনার কিছুটা ফেয়ার গেম যখন হয় ইলেকশন বিশেষ করে, তখন আমাদের আশা থাকে যে আমরা ভোটের মাধ্যমে তো আমরা চেঞ্জটা আনবো, আর তো কোনো উপায় নেই। হ্যাঁ, তো
তো আমাদের ভোটারের কাছে যেতে হবে। তো ওখানে অনেক টাকার খেলাও চলে, বিশেষ করে এই এপ্যাক মানে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল, এরা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর আর কি, বিস্ফোরা আর কি। তারা অনেক টাকা ঢালে। যেমন এখন যে সিনেট রেস হচ্ছে মিশিগানে, আব্দুল এল সাইদ, হ্যাঁ, তার জেতার কথা, মানে সমস্ত ইন্ডিকেটর হচ্ছে হি ইজ মাচ মোর কোয়ালিফাইড, কিন্তু তার এগেনস্টে যাকে দাঁড় করিয়েছে মানে ইসরায়েলিরা, তারা $30 মিলিয়ন তাকে ফান্ডিং করতেছে। হয়তো এল সাইদের টোটাল বাজেট হয়তো 5 মিলিয়ন আর তার হচ্ছে 30 মিলিয়ন। তো যার ফলে এখানে ওই টাকার খেলা, যেমন টিভিতে অ্যাড কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে, তাকে হামাস বলা হচ্ছে বা অন্যান্য তো এটা কাজ করতে আমাদের দেশের মতো সেখানেও কি নির্বাচনের আগে এই সাধারণ ভোটারদের হাতে হাতে টাকা দেওয়া হয়? না, টাকা আসে না, টাকাটা যায় হচ্ছে এই পার্টির কাছে, এবং পার্টির বিভিন্ন সুপার প্যাক থাকে, মানে বিভিন্ন পলিটিক্যাল করে। এটা আগে ছিল না, এটা সুপ্রিম কোর্ট সিটিজেন অ্যাক্ট নামে একটা করার পরে ওই দরজা খুলে দিয়েছে, যার জন্য যারা অনেক টাকার মালিক, ক্যাসিনোর সম্রাট, এরা অনেক টাকা দিয়েছে, যারা আসলেই জায়নিস্টের মেরিয়াম অ্যাডেলসনের নাম শুনবেন, তো এরা ট্রাম্পকে $100 মিলিয়ন দিয়েছে, 2টা ইলেকশনে 200 মিলিয়ন। তো এটা তো মানে আপনার ডেমোক্রেসি হতে পারে না, মানে আপনার একটা ভোট থাকবে, আমারও একটা থাকবে। আমি 1 কোটি টাকা দিয়ে আমি যদি কিনে ফেলি, তাহলে তো আর এটা ফেয়ার গেম হলো না। তো ওই জায়গাতে শঙ্কার কারণ আছে যে আমেরিকার ডেমোক্রেসি সাস্টেইনেবল কিনা, এইভাবে যদি তারা কারেকশন না করে। তবে কোর্স কারেকশনের একটা সম্ভাবনা আছে, এই মিড টার্মে হয়তো হবে। আর আমি যেটা ইসরায়েলি লবির কথা যেটা বলছি, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ এসছে। মানে রেগুলার যে পাবলিক পপুলেশন 70% ডেমোক্র্যাটস, মেবি মোর, আর ইয়াংদের ভিতরে আরও বেশি, এরা হচ্ছে অ্যান্টাই ইসরায়েল ওপিনিয়ন হোল্ড করে, প্রো প্যালেস্টাইনিয়া হয়। এটা আনথিঙ্কেবল আর কি, এই গাজার জেনোসাইডের রিপারকেশনে এগুলো হচ্ছে। আর এমনি সোশ্যাল মিডিয়া, টিকটক, এগুলোর একটা আর এছাড়া আমাদের অ্যাক্টিভিজম, যেটা আপনি হয়তো ইন্টারেস্টেড, যে আপনারা কি করেন। হ্যাঁ, আমাদেরও তো রোল প্লে করতে হবে, আমরা তো চেয়ারে বসে তো মানে ক্যাম্পেইনটা করেন। মানে যদি মোটাটাকে জিজ্ঞেস করি, আপনি কি জো বাইডেনের পক্ষে ক্যাম্পেইন করেছেন নাকি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করেছেন? আচ্ছা, আপনি যদি 2020-কে ধরেন, তখন আমরা বাইডেনের পক্ষে কাজ করেছিলাম। ওই ট্রাম্পের সেকেন্ড যখন ইলেকশনটা করলো, কেন? কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের তো রেপুটেশন তো আপনি জানেনই, যে তার যে পার্সোনাল ক্যারেক্টার থেকে শুরু করে ওই ইহুদিদের, ইসরায়েলি জায়নিস্টদের সাথে খাতির বা তো আমরা ওইখানে ভেবেছিলাম যে বাইডেন তো এসে একটা নর্মাল নিয়ে আসবে। আর কোভিডের কারণে ট্রাম্প ওয়াজ ফেইলিং দ্য কান্ট্রি আর। তো বাইডেন কয়েকটা ভুল করেছে। ইকোনমিক সাইডটা একটা বড় মিস্টেক, ইনফ্লেশন খুব বেড়ে গেছিলো, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাদেরকে কষ্ট দিয়েছে সেটা হচ্ছে জেনোসাইড, এবং তার মানে প্যালেস্টাইনে গাজা জেনোসাইড, অস্ত্র সরবরাহ করেছে। এবং তার সেক্রেটারি অফ স্টেট যে ছিল অ্যান্থনি ব্লিংকেন, তো সেও একটা জায়নিস্ট। তো এরা যেটা করেছে ওটা ওই যে পুরা সময়টা ধরে জেনোসাইডের পক্ষেই ছিল আর কি। যদি মুখে বলতো যে না, আমরা চাই যে রেস্টুরেন্ট হোক বা সিজফায়ার হোক, কিন্তু এগুলো আমার মনে হয় যে এটা বুলি ছিল আর কি। আর অন্য জায়গায় যেটা হয়েছে যে আমরা তখন বিপদে, যে আমরা কেন করব, তখন আমাদের একটা ছিল যে আমরা একটা ক্যাম্পেইন করবো আর কি তার এগেনস্টে, এবং ওটা মুসলিমদের একটা বড় ছিল, ভূমিকা ছিল। এবং আমি পুরা জিনিসটাকে আপনার বলতে গেলে তো অনেক লাগবে, যে এখানে ডিপেন্ড করে, যেমন মিশিগান ওয়াজ এ বিগ ফ্যাক্টর, যেখানটায় এই মুসলিম ভোট মেড এ বিগ ডিফারেন্স আর কি। হ্যাঁ, আর ওইটাকে বলে সুইং স্টেট, যেখানের ভোট ইদার ওয়ে যেতে পারে, মানে বাইডেনের পক্ষেও যেতে পারে, ট্রাম্পের পক্ষে। তো বাইডেন যেহেতু তার নিজের কৃতকর্মের জন্য এই কাজগুলো করছে, যা তার পরিণতিতে যে কামালা হ্যারিস এসেছিল, তারও আর রিগেইন করতে পারে নাই। তো আমার ধারণা, মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, অনেস্টলি স্পিকিং, গাজা জেনোসাইডের কারণে তারা হেরেছে। তো হেরেছে কার কাছে? এমন একজন বাজে লোক আর কি, ট্রাম্পের মতো আরেকজন প্রেসিডেন্ট, মানে সে সেকেন্ড টাইম আবার জিতে গেল। জিতে যাওয়ার পর সে আরও ডাবল ডাউন বলে আর কি, আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে আর কি সব ব্যাপারে আর কি। এবং হি ইজ নট টেকিং দ্য কান্ট্রি ইন দ্য রাইট কোর্স আর কি। ইকোনমিকে তো একেবারে মানে ইনফ্লেশন রোধ করার জন্য সে এসেছিল, এখন ইনফ্লেশনও কন্ট্রোল না, তেলের দামও বাড়তেছে ইরান যুদ্ধের জন্য, এরকম আরও অনেক কিছু বলা যাবে।
তো এখন ওই জায়গার সাথে বাংলাদেশের কি পার্থক্য? আপনার প্রশ্নটা ছিল যে আপনি যে ওইগুলো দেখেন। পার্থক্যটা জানার আগে আরেকটু জানি, ওখানে জোহরান মামদানিকে আমরা যখন বিজয়ী হিসেবে দেখলাম, সেক্ষেত্রে আপনাদের কোনো রোল ছিল কিনা? আমি যে স্টেটে থাকি ওটা নিউ ইয়র্কের না, মানে সে তো নিউ ইয়র্কের মেয়র, আমি থাকি অ্যারিজোনা সুইং স্টেট। এখানেও মানে ওই কে কংগ্রেসম্যান হবে, কে সিনেটর হবে, কে ইয়ে হবে, এইগুলোর ব্যাপারে আমাদের কিন্তু রোল প্লে করার অনেক সুযোগ আছে। হ্যাঁ, যেহেতু মানে বললাম না যে ধরেন বাইডেন মাত্র 11,000 ভোটে জিতেছিল ওই ট্রাম্পকে যেবার হারালো। মুসলিমদের ভোটই তো হয়তো আছে 1 লাখ। তো ওই জন্য যদি মুসলিম ভোট যদি একসাথে থাকে তাহলে ওই ট্রাম্পকেও আসতে হবে আমাদের কাছে, বাইডেনকেও আমাদের কাছে আসতে হবে। তো আপনি আমেরিকা ইলেকশনে জিততে গেলে আপনার হয় টাকা লাগবে নাহলে ভোট লাগবে আর কি। তো ভোটের জায়গাতে আমাদের একটা সুযোগ আছে, কিছু কিছু জায়গায় পকেট আছে যেসব জায়গায় মুসলিমরা আছে আর বিশেষ করে বাংলাদেশিরা আছে। হ্যাঁ, তো ওই নিউ ইয়র্কে বাংলাদেশিদের একটা ভালো রোল ছিল আর কি। হ্যাঁ, এবং আমাদের যারা পরিচিত, যেমন আমাদের মুনা অর্গানাইজেশন হিসাবে, যদিও তারা নন পলিটিক্যাল মানে কিন্তু তাদের গ্রাসরুটে তো কাজ আছে আর কি। তারা যদি দেখে যে আমাদের মুসলিম একজন মানে পপুলার হচ্ছে, তারপরে আমাদের ফ্রেন্ডের ওয়াইফ শাহানা ভাবি, উনি খুবই ভালো রোল প্লে করেছিল অ্যাজ এ বলা হয় বাংলাদেশি আন্টি আর কি। সো শি ওয়াজ প্রমিনেন্ট। তো এই গ্রাসরুট কাজগুলোর কারণে সে জিতেছে আর কি। আর এছাড়া অন্যদের অনেকের ছিল, সাপোর্ট ছিল ডেমোক্রেটিক পার্টির এস্টাবলিশমেন্টের বাইরে, যেমন প্রোগ্রেসিভ ককাস বলে, প্রোগ্রেসিভ যারা মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে। আমি অবশ্য এটা সোশ্যালিস্ট শব্দটার সাথে আমি অ্যালাইন্ড হোক এটা আমি চাই না, আমি বলে সোশ্যাল ডেমোক্রেট বলেন আপনাদেরকে, কিন্তু আমরা সোশ্যালিস্ট বলতে হবে। সোশ্যালিস্ট ইজ এ মানে ওয়ার্ড ইন আমেরিকা, হ্যাঁ, কমিউনিজমের সাথে মিলিয়ে ফেলে। তো ওই মামদানির ছিল ওই জায়গায়, মানে ধরেন এই যে লিন্ডা সোরসুর নামে একজন প্যালেস্টাইন অ্যাক্টিভিস্ট আছে, তারপরে ধরেন আমাদের USCMO নামে অর্গানাইজেশন আছে, এরা সবাই কেয়ার এগুলো সবাই মানে ওন করা শুরু করলো যে দিস ইজ সাচ এ ক্যারিজমেটিক ইয়াং পারসন। কিন্তু আমরা যদি আবার সব মুসলিমদের ভোট নিয়েই আমরা জিততে চাই তাহলে তো হবে না। তো তাকে একটা রোল নিতে হবে মানে, এবং এটা আসলে কেউ তাকে ডিরেক্ট করে না, ইট কেম ফ্রম হিজ ওন আর কি। মানে তার আপনি যদি ছবি দেখেন সবসময় স্মাইলিং, যতই কঠিন হোক সে স্মাইল করে এবং তার সবার সাথে কানেক্ট করতে পারে, কথা বলে খুবই সুন্দর, বিগ ওরাটর। ওবামা যেরকম ছিল না, যে ওবামা তো জিতলই তার কথার জোরে আর কি। তো মামদানির ওই ইয়েগুলো আছে। আর হি ইজ ভেরি ইয়াং, মানে আমার ছেলেদের বয়সী আর কি, 33 years old as far as I know। তো এখন সে যদিও আমেরিকায় বর্ন করে নাই বলেও সে প্রেসিডেন্ট হতে পারবে না কখন, কিন্তু সে অনেক দূর যাবে আর কি। এই ডেমোক্রেটিক পার্টি এখন মামদানির পার্টি হয়ে যেতে পারে আর কি, যদি ডেমোক্র্যাটরা ওই মারামারিটা না করে আর কি, প্রোগ্রেসিভ ভার্সেস এস্টাবলিশড ডেমোক্র্যাট আর কি। তো কিন্তু ওইটা হবে আর কি, কারণ হচ্ছে যে এরা যেভাবে চায়, যারা এস্টাবলিশড ডেমোক্র্যাট আর কি, তারা আবার ওই কর্পোরেশনের টাকা, ইসরায়েলের টাকা, এগুলোর কারণে তারা বিক্রি হয়ে যায় আর কি। তো ওই জায়গা থেকে ওঠাটা চ্যালেঞ্জ, কিন্তু কিছু কিছু জায়গায় অলরেডি ইট হ্যাজ বিন প্রুভেন যে আপনি যদি এস্টাবলিশমেন্টের পক্ষে থাকেন, ইসরায়েলের পক্ষে থাকেন, তা আপনি হারবেন। আচ্ছা, সো দ্যাট ইজ এ বিগ শিফট আর কি। এবং আমি আশাবাদী ওই কারণে আর কি, যে আমরা যারা ওয়েস্টকে একেবারে মাইনাস করি বা মনে করি যে ওরা মানে মুসলিম বিদ্বেষী এবং তারা আরও খারাপের দিকে যাবে, তো আমি মনে করি যে না, যদি ডেমোক্রেসি সার্ভাইভ করে তাহলে দেখা যাবে যে তারাও বুঝতে পারবে যে মুসলিমরা আসলে আমাদের না, এনিমি না, দে আর আওয়ার ফ্রেন্ড। এবং বরঞ্চ মুসলিম কোনো কমিউনিটিতে থাকলে, একটা সোসাইটিতে থাকলে সেই জায়গার সার্বিক উন্নত হয়। এবং আমার অর্গানাইজেশন এই কাজটা করে কিন্তু আর কি, যে আমি যে মুসলিম আউটরিচ অ্যান্ড ভলেন্টিয়ার এন্টারপ্রাইজ, এটা 2013 থেকে আমি অ্যারিজোনাতে করছি, আর এখন মুসলিম কোরের মাধ্যমে অন্য জায়গায়। তো আমি ওই রিয়াকশানগুলো সরেজমিনে দেখি আর কি, যে আমরা যখন ভালো কাজ করছি, খাবার বাক্স নিয়ে তাদেরকে দিচ্ছি বা অন্যান্য জিনিস দেই, তখন দে চেঞ্জ দেয়ার পারসেপশন। আচ্ছা, আমরা তো সারাক্ষণ জানি যে মুসলিমরা আমাদেরকে ক্ষতি করে, কিন্তু এরা তো আমাদেরকে একেবারে নিঃস্বার্থভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের বিপদে হেল্প করতেছে। তো ইসলামের মেসেজ তো তাই আর কি। তো এখন আনফর্চুনেটলি আমরা ওই লেভেলে স্কেল আপ করতে পারি নাই, কারণ আমাদের সব মুসলিমরা তো আবার এগুলোর সাথে ওইভাবে ইনভলভ হতে চায় না, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চায়। বাট আমি মনে করি যদি আমরা একটা অংশ, যদি ধরেন অ্যাটলিস্ট 20-30% মুসলিমও যদি অ্যাক্টিভিজমের সাথে জড়িত হয়, তাহলে আমেরিকার ফিউচারে মুসলিমদের ভালো একটা পরিণতি হবে। আদারওয়াইজ আল্লাহু আলম কি হবে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনি পার্থক্যের জায়গাটা উপস্থাপন করছিলেন। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে প্রথমত হচ্ছে যে আপনার শোতে এসেছিলাম ইলেকশনের আগে, তখন আমার একটা ইয়ে ছিল, আগ্রহ ছিল যে যেহেতু আমরা দেখছিলাম যে বড় দলটি তারা একটু ওই দিকে হেলে যাচ্ছে আর কি, হ্যাঁ, তো আর আমাদের একমাত্র ভরসার জায়গা ছিল হচ্ছে আমাদের 11 দলীয় জোট আর কি। এবং মানে ওই এনসিপি এবং জামাতের যে ইয়েটা হলো, মানে ঐক্যটা হলো, দ্যাট ওয়াজ রিমার্কেবল। মানে ইট ওয়াজ এ মাস্টার স্ট্রোক, মানে বোথ সাইড, জামাতের আমির এবং নাহিদ ইসলামকে যদি আমরা মনে করি যে সে এটার ডিসিশনে ছিল, কিন্তু আই এম শিওর যে দেয়ার আর পিপল বিহাইন্ড ইট আর কি, যারা এটা করছে। তো ওইটা আমার কাছে খুব সুখকর ছিল যে অ্যাটলিস্ট মানে জুলাইয়ের পক্ষের শক্তি একসাথে আছে। এরপরে যখন দেখলাম যে আমাদের মাওলানা মামুনুল হকও যান নাই, এখানে ছিলেন, সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, যে কারণ আমরা কমিরা আমাদের সাথে কেন জানি একটা মানে দূরত্ব মেনটেন করে। তারপর আমি এটাকে খারাপ বলি, কমিদের একটা বড় অবদান আছে দেশ গঠনে, আপনিও জানেন আমিও জানি। মানে উই শুড অ্যাপ্রিসিয়েট যে ধরেন সব কিছু তো খারাপ কাজ করতেছে তা না, এরা তো সোসাইটিকে ডেভেলপ করছে, প্রান্তিক মানুষকে তারা একটা ভালো দিকে নিয়ে আসতেছে। তো এই কারণে আমি কমিদের ব্যাপারেও আমার পজিটিভ ইয়ে ছিল। এবং ডক্টর শফিককে আমি ক্রেডিট দিই যে উনি কীভাবে ওনার প্রার্থীদেরকে সরিয়ে তাদেরকে রাখা, এগুলো আমার শুধু দুঃখের জায়গা ছিল ওই চরমনায়ের পার্টিসিপেশনটা, এবং এটাতে জামাত অনেক সময় ব্যয় করেছিল আর কি। পার্টিসিপেশনটাই দুঃখের জায়গা ছিল, আমার দুঃখের জায়গা ছিল। কারণ হচ্ছে যে চরমনাই ইজ এ, মানে আমি আপনার শোতে এসে কাউকে ভিলিফাই করতে চাই না, কিন্তু আপনি তো 17 বছর তাদের কাণ্ডকীর্তি দেখছেন, তাদের ইসলামিক কার্যক্রম সম্পর্কে আপনার ধারণা আছে, তাই না? তো ওই জায়গাতে জামাত এত উদার হয়ে তাদেরকে পক্ষে ধারণ করতে হবে, এটাকে আমি ভেবেছিলাম যে পলিটিক্যালি আমি মনে করি যে এটা একটা লায়াবিলিটি জামাতের জন্য। এবং এই লায়াবিলিটিটা জামাত চাচ্ছে যে না, আমরা মানে এইভাবে একটা ঐক্যের চেষ্টা করি, কারণ তারা সাধারণ ভোটাররা ভাববে যে ইসলামিক শক্তিগুলো এক হয়ে আছে। কিন্তু এটা ক্ষতি যেটা করেছে তারা, একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা এই 150টা সিট দিতে হবে এটা সেটা, আর তারপরে ইলেকশনে তারা যদি জিততো 10টা সিটও পেতো, দেখতেন যে আরও নাটক বেড়ে যেত তাদের। মানে ইট ইজ এ লায়াবিলিটি ইন পিওর অ্যান্ড সিম্পল। হ্যাঁ, তাদের উদ্দেশ্য কখনো ছিল না যে জামাতের সাথে তারা ঐক্য করবে, মানে এটা মানে মোটা দাগে আমি বলতেছি, কারণ আমি তো ওদের মিটিংয়ে তো ছিলাম না, কিন্তু এটা তো বোঝাই যায় যে একটা ফ্যাসিবাদী শক্তির সাথে যারা এতদিন ধরে কুসুম ইয়ে করছে, তারা কি করে এসে আপনার ইয়ে করবে। আর জামাতের সাথে তো তারা সবসময় বৈরিতার সম্পর্ক। আর জামাতের জন্য তো এটা ইমেজ ক্রাইসিস, তারা যে কথা বলে, ইসলামের কথা বলে, মেয়েদের ব্যাপারে যেভাবে ইয়ে করে, তো এই জায়গাগুলো হ্যাঁ আমি তবু মেনে নিলাম যে হ্যাঁ পাবলিককে বোঝানো যাবে যে চরমনাই এক জিনিস, হেফাজত বা মানে কওমি এক জিনিস, জামাত এক জিনিস। তো তাদের সবারই এক একটা পারসেপশন আছে, বাউন্ডারি আছে, তারা এটাই। বাট ইট ইজ এ চ্যালেঞ্জ, কারণ মানে ইসলাম মানেই কিন্তু সবাই জামাত মনে করে আর কি, অ্যাটলিস্ট সেকুলার ওয়ার্ল্ডে। টকশোতে দেখবেন যে সব দোষ জামাতের, কেন এই জামাত এটা করছে, জামাত কখনো এগুলো বলেও নাই। হ্যাঁ, তো ওই জায়গায় আমার একটু ইয়ে ছিল যে এটা আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছিল যে তারা চলে যাওয়ার পরে ওই আমাদের ওই কিন্তু তার আগে আমি ওই সময়টা ছিলাম, তো দেখতাম আর কি যে মিডিয়ার সাংঘাতিক ইন্টারেস্ট, মানে হাজার হাজার মিডিয়া কর্মীরা বসে আছে ওইগুলো কাভার করতে, যে কীভাবে ক্যাচালটা লাগে, কে বিপদে পড়ে। এটা তো মানে পলিটিক্যাল গেম, আমরা বুঝতাম আর কি যে চলে যাওয়াটা কি কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট? নেগেটিভ আমি মনে করি যে নেগেটিভ হলেও মানে আসলে ইভেনচুয়ালি ইটস এ পজিটিভ থিং আর কি। হ্যাঁ, আপনি সবসময় ইলেকশনে জিততে হবে নট নেসেসারি, আপনি তো আপনার গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছেন। জামাতের জন্য যে চ্যালেঞ্জগুলো, মানে আমি জামাতের শুভাকাঙ্ক্ষী হিসাবে বললে মানে দিস এ ভেরি আনপপুলার এবং জামাতের অনেক কিছুকে আমি ক্রিটিক করি আর কি। হ্যাঁ, তার ভিতরে একটা হচ্ছে যে জামাত, যেমন নামটা, যেমন আমি আগে বলছিলাম আইডিয়াল তো ছিল, আপনারা কেন আবার জামাতে ফেরত গেলেন? কারণ আলটিমেটলি তো মানুষ এটা বলবেই যে তুমি তো স্বাধীনতার বিরোধিতা করছিলা, তুমি আবার কেন? তো এই জায়গাটা জামাত তো অ্যাড্রেস করতে পারে নাই। হ্যাঁ, ওইটা একটা মিস্টেক ছিল। তো মিস্টেক তো মানুষ চেঞ্জ করতেও পারে, এখনও করতে পারে। হ্যাঁ, কিন্তু জামাতের হয়তো নেতৃবৃন্দ একটা সময় এসে মনে করে যে না, এটা তো পাস্ট ইজ পাস্ট, এটা নিয়ে তো মানুষের মাথা হয় না, ওই জন্য কিন্তু আবার ফেরত আসে এটা আর কি। হ্যাঁ,
তো এখনকার যে ক্লাইমেট, এই ক্লাইমেটটা 5 বছর 10 বছর পরে নাও থাকতে পারে আর কি। হ্যাঁ, তো আমি যদি মনে করি তাহলে আমার হিসাবে যে জামাতের একটা পলিটিক্যাল উইং হওয়া দরকার। আচ্ছা, খুব স্ট্রং পলিটিক্যাল উইং, মানে যারা পলিটিক্স তারা করবে, রাজনৈতিক ফিল্ডে তাদের অবস্থান থাকবে। জামাত উইল বি এ মাদার অর্গানাইজেশন। জামাত তাদের স্বকীয়তা নিয়ে, স্বাতন্ত্র্যতা নিয়ে, তাদের একটা দাওয়া মানে প্ল্যাটফর্ম, সোশ্যাল, রিলিজিয়াস, সোশ্যাল, ইকোনমিক, হোয়াট এভার ইউ কল ইট আর কি, এটা থাকতেই হবে। কারণ দ্যাট ইজ এ স্ট্রেংথ অফ জামাত। জামাতকে সবাই এনভি করে, কিন্তু বলে না, কিন্তু জামাত ইজ এ এনভি ফর এভরি পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইভেন দ্য ইন্টারন্যাশনালিও। এরকম একটা অর্গানাইজেশনকে আপনি কেন ডিস্ট্রয় করবেন? জামাতকে জামাতের জায়গায় থাকতে হবে, রোকনও বানাতে হবে, কর্মী বানাতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু পলিটিক্যাল যে ইয়েটা থাকবে, এন্টিটিটা থাকবে, সেই এন্টিটিকে আপনার ফ্রিডম দিতে হবে। আচ্ছা, আপনি ডে টু ডে এদেরকে মনিটর করবেন না, বা মানে কণ্ঠ চেপে ধরবেন না। এবং এখানে লিডারশিপকে ওই ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আমি ছেলে আর মেয়ে সামনাসামনি বসে কথা বলতে পারি। মানে তারা আসলে দেশের কালচারের সাথে অ্যাডপ্ট করতে হবে। এটা যদি না করে, যেমন ধরেন আপনি দেখেন যে মানে জামাত 300 আসনের ভিতরে একটা মেয়েকে নির্বাচনে সিলেক্ট করে নাই, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমাদের গলদঘর্ম হয়ে গেছিল আর কি। খেয়াল করেছেন না যে আমার দেয়া মমতাজ, উনি যে সারাক্ষণ তাকে এই প্রশ্ন, তোমরা একটা মেয়ে খুঁজে পেলা না। তো এটা তো আপনার খুব সিম্পল ব্যাপার ছিল যে আপনি 5টা মেয়ে, আপনার তো কোয়ালিফাইড সিস্টার আছে, তা আপনি যদি দিতে পারেন, তা তাদেরকে তো আবার স্টেজে বসাতে হবে। তখন আপনি বলবেন যে না, আমিরের পাশে কিভাবে একজন মহিলা বসে আর কি, মানে ইট ডাজন্ট লুক গুড আর কি। তো এই জামাতের এই দ্বন্দ্বটা থাকবেই আর কি। হ্যাঁ, আর আপনি যদি ওইটা করেন তাহলে আবার জামাতের ভিতরে একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে যে ভাই আমি তো ইসলামের জন্য এই পার্টি করি, এখন তো দেখি যে আমাদের নেতারা মেয়েদের সাথে পাশাপাশি বসে কথা বলে। মানে আমি জাস্ট খুব প্লেনলি বললাম, কিন্তু এরকম প্রত্যেকটা আসপেক্টে কিন্তু জামাতের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। জামাত যে কারণে সবচেয়ে ভালো করেছে, এবং এটা এমনও হতে পারে যদি জামাত অ্যাড্রেস না করে যে দিস ওয়াজ দ্য বেস্ট ইলেকশন এভার ইন দেয়ার হিস্ট্রি, মানে ভবিষ্যতে এরকম না হতে পারে যদি তারা ঠিকমতো রোল প্লে না করতে পারে। হ্যাঁ, আমার হিসাবে। কেন? কারণ হচ্ছে কি যে সোসাইটি উইল মুভ অন। মানে এখন কোনো উপায় ছিল না, এই জন্য জামাতকে বিরোধী দল বানানো হয়েছে। হ্যাঁ, কোনো উপায় ছিল না। ডিপ স্টেট বলেন অথবা যারা ব্যাকগ্রাউন্ডে বসে কাজ করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, তারা জামাতকে হারিয়েছে। আপনি ইঞ্জিনিয়ারিং শব্দটাই উচ্চারণ করলেন, এবং আমি একেবারে মানে মোটামুটি অনুবাদ করে দিলেন। হ্যাঁ, আমি বলতে পারি যে তারা এটার পিছনে ইয়ে করেছে। হ্যাঁ, এখন তারপরও আমরা মেনে নিয়েছি, এবং এটাকে আমি ভালো অর্থেই নেই যে ডক্টর শফিক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সবার পরিচয় দিচ্ছেন। ক্ষমতায় আসলে আরও বিপদ হতো আর কি, টার্কি ইয়েতে যেমন হয়েছে, ইজিপ্টে বা তিউনিশিয়া বা বিভিন্ন জায়গায়। তো ওই অর্থে সমস্যা নেই, মানে আমরা তো ধৈর্য ধরেছি 50 বছর, আমি 5 বছর কেন ধৈর্য ধরবো না? কিন্তু আমাকে তো উত্তরণ ঘটাতে হবে যে কী মিস্টেক ছিল, সেগুলোকে আমি চেঞ্জ করে ফেলবো আর কি। আপনি যে পলিসিটা বললেন যে এখানে একটা পলিটিক্যাল উইংটাকে আলাদা করতে হবে, তাহলে কি এই প্রবলেম থেকে উত্তরণ সম্ভব? অথবা এমন কোনো এক্সাম্পল কি আপনার কাছে আছে যেই পলিটিক্যাল পার্টি আলাদা করবার মধ্য দিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে সেখানে আসলে তারা পলিটিক্যালি সাকসেস? অবশ্যই। আপনি টার্কি তো পারফেক্ট এক্সাম্পল। আতাতুর্কের কাহিনী তো আপনি জানেন যে একেবারে ডিসলামাইজেশনের ইয়ে ছিল, ফাদার। হ্যাঁ, আমাদের শেখ মুজিবের চেয়েও আরও 1 ডিগ্রি উপরে ছিল, যে মেয়েদেরকে আজানও দিতে পারতো না। ওখানে আজান দেওয়ার কারণে মানে প্রাইম মিনিস্টারকে তো ফাঁসিও দিয়েছিল আর কি। তারপরে আরবিক টেক্সট সরিয়ে ফেলছে, হিজাব করলে ইউনিভার্সিটিতে যেতে পারবে না, সংসদে তো যেতে পারবেই না। তো সেই জায়গা থেকে টার্কি এখন কোথায় এসছে? হ্যাঁ, তো কিন্তু বারবার চেঞ্জ করতে হয়েছে। মিল্লি সালামত ছিল, তারপরে একে পার্টি, এখন যেটা ওয়ার্কার্স পার্টি, কী বিভিন্ন নামে তারা চেঞ্জ করে এরবাকান একবার প্রাইম মিনিস্টারও ছিলেন 96-এ বোধহয় 3 বছর। তারপরে আর্মি এবং এসে সেকুলার কান্ট্রিতে এটা চলবে না, তাকে সরিয়ে দিল। পরে এরদোগানের একে পার্টি, যারা ও মেয়র ছিল বোধহয় ইস্তাম্বুলের, তো ওনরা ইয়াং, ক্লিন শেভ, সুটেড বুটেড, তারা এসে ওইটাকে ধরলো। তখন ওয়েস্টেরও অতটা ইয়ে হয় নাই, প্যানিকড হয় না, আরও কারণ ছিল। তো এটা তো একটা এক্সাম্পল যে আপনার চেঞ্জ করতে হয় আর কি। হ্যাঁ, তারপরে যদি আপনি ইজিপ্টও দেখেন, এখন এই ব্যাপারটা আমি মাঝখানে আরেকটা প্রশ্ন করে ফিরি। আপনি যেটা বললেন যে ওয়েস্ট এক্ষেত্রে প্যানিকড হয় নাই, এই চিন্তাটা মাথায় রেখে ইসলাম কায়েম করার
পরিকল্পনা করা, স্বপ্ন দেখা, এটা কি আসলে যৌক্তিক? হ্যাঁ, ওই জন্য আমি বলছি যে যেমন ধরুন আপনাকে এটাকে সেপারেট করতে হবে। মানে ইংলিশে বলা হচ্ছে সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। আচ্ছা, হ্যাঁ, ইসলামে তো এটা আনহার্ড অফ, আমরা তো মনে করি যে সবই এক, কিন্তু প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে আপনাকে আলাদা করতে হবে। হ্যাঁ, কারণ ইসলামের যদি আপনি রাষ্ট্র না তৈরি করতে পারেন, লেটস আপনি মানে আপনার স্বপ্ন থাকবে না তা না। ইসলামিক রাষ্ট্র মানে তো একটা কল্যাণ রাষ্ট্র, এবং সেই কল্যাণ রাষ্ট্রের আলটিমেট এক্সাম্পল তো আমাদের সামনে আছে, তাই না? ইভেন এখনকার যুগেও আমি বলবো যে যেসব দেশে একটু ইসলামপন্থীরা ক্ষমতায় আছে এবং তাদের ভিতরে অনেস্টি আছে বলে দেশটা ভালো থাকে আর কি। তো ওই জন্য দের ইজ নো ডিবেট অ্যাবাউট ইট আর কি। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে আপনি প্র্যাকটিক্যালি আসপেক্টটা বুঝতে হবে। যেমন বাংলাদেশের কনটেক্সটটাকে আপনি বাংলাদেশের ডেমোগ্রাফিক মাধ্যমে বুঝতে হবে। বাংলাদেশকে যদি আপনি বলেন যে আমি ইসলামী রাষ্ট্র করব, শরিয়া আইন করব, ইটস মানে আপনি 70% মানুষকে করে ফেলবেন, ভয় দিয়ে ফেলবেন। তো আপনার ভয় কেন দিবেন আপনি? আমি তো শরিয়া করতে পারবো না, মানে শরিয়া বলতে আমি বোঝাচ্ছি ওরা যে অর্থে শরিয়া বলে আর কি, যে মেয়েদেরকে হিজাব করে দাও, হাত কেটে দাও, এগুলো আর কি। শরিয়া তো মানে আমরা তো এক্সপ্লানেশন জানি আর কি, হ্যাঁ, যে শরিয়ার বিউটিটা কোন জায়গায়, সেটা কি কি হবে, তো সেগুলো তো আপনি তো শরিয়ার অনেক কিছু অলরেডি বাংলাদেশে আছে। হ্যাঁ, মোটা মানে আপনি যদি দেখেন সামগ্রিকভাবে মানুষ কিন্তু ইসলামের প্রতি তাদের ইয়েটা খুবই প্রবল। অগস্ট বিপ্লব তো খামাখা হয় নাই, যে মানুষ হিন্দুত্ববাদীদের এটা দেখছে সরেজমিনে, তারা জেগে উঠছে। মাদ্রাসার ছাত্রদের অবদান মনে হয় বামপন্থী বা ইয়েদের চেয়ে 1000 গুণ বেশি ছিল। হ্যাঁ, আমি তারপরও আমি বলবো যে সবাই ছিলাম আমরা, হ্যাঁ, ওই ইয়ে। তো তার মানে হচ্ছে দেশের পালসটা হচ্ছে ইসলামের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং মানে সফট অন ইসলাম আর কি। পরকালকে বিশ্বাস করে, মানে কিছু কালচারাল ইয়েগুলো আসপেক্ট করে, প্র্যাকটিস করে। হয়তো মানে 100% আমাদের ওই অন্য ক্যাম্প মানে মানে আকিদা বা আকিদা বলবো না, যে পিওর হচ্ছে না আর কি। হ্যাঁ, পিওর না এরা, মানে ধরেন আমরা শবে বরাত নিয়ে টিয়ে করি বা এসব। তো পিওর না হলেও এই কালচারটা তো তৈরি হয়েছে প্রায় 1000 বছর ধরে। তো এখন এটা আপনি রেকটিফাই তো করেন, যেমন আমাদের ফ্যামিলিতে তো আমরা শবে বরাত করি নাই, কিন্তু পাশের মানুষটা যে করছে, আমার আব্বা তো কখনোই তাদেরকে বাধা দেয় নাই, বরঞ্চ তাদেরকে তিরস্কারও করতেন না। কেন? কারণ হচ্ছে যে দিস ইজ মাইনর থিং। আপনার তো অন্য জায়গায় আপনার পর্নোগ্রাফি এসে আপনার বেডরুমে ঢুকতেছে, আপনি কেন আপনি তারপরে যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, ইয়েটি হচ্ছে, আপনার কালচারাল ইয়েটা এই 70s 80s হয়েছে না। তার মানে হচ্ছে আপনি ইসলাম থেকে যখনই মানুষকে একটু একটু করে সরিয়ে ফেলেন, ইসলামিক কালচার বলবো আমি, ইসলাম মানে আমাদের ডেফিনেশনের ইসলাম হচ্ছে যে প্রফেটের মডেল আর কি। হ্যাঁ, যে ওখান থেকে তো সরার কোনো ইয়ে নেই, কিন্তু প্রত্যেকটা দেশে কিছুটা ইয়ে হয় ওখানকার কৃষ্টি কালচারের সাথে করে এবং সেটা অনেক ক্ষেত্রে অ্যালাউড। আপনি আরও আমার চেয়ে ভালো বলতে পারেন। তা আমি যেভাবে দেখি হচ্ছে যে বাংলাদেশকে যদি আমি গবেষণা করে করি, যে এখানে ইসলামের টাফার ফর্মটা আসতে পারবে না, আসাটা উচিত হবে না, সেটা একটা দীর্ঘ রিফরমেশনের পরে আস্তে আস্তে, কারণ হচ্ছে যে মানুষকে চেঞ্জ হতে তো সময় লাগে। আমি এমন মানুষদেরকে চিনি যারা আগে ইসলাম শুনলে তারা খুবই ছিল, এখন তারা আমার চেয়েও অনেক বেশি আগ্রহী। হ্যাঁ, আগ্রহী শুধু না, মানে দে আর প্র্যাকটিসিং মাচ বেটার দেন মি। হ্যাঁ, অনেক মেয়েদেরকে আমি চিনি যারা হিজাবের আশপাশেও ছিল না, কিন্তু তারা এখন হিজাবকে খুবই সুন্দরভাবে এনজয় করছেন, করছেন। আর বাংলাদেশের মেয়েরা কিন্তু প্রোগ্রেসিভ, মানে তারা প্রোগ্রেসিভ কথাটা হয়তো খারাপ শোনায়, যে তারা কিন্তু অনেকভাবে অন্য দেশের তুলনায় অগ্রগামী আর কি। মানে তাদের যে মেধা এবং সেই মেধাকে কাজে লাগানো। এখন আমি তো মনে করি যে আপনি যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করেন, কেন আপনার এটা সমস্যা হবে আর কি, তাই না? যে আপনার তো ডাক্তারও লাগবে, নার্সও লাগবে, টিচারও লাগবে, সবই লাগবে। তো আমি আমার জনশক্তির অর্ধেক মানুষকে আমি বলবো যে না, আপনারা করবেন না। তো জামাতে এটা করে না। জামাতে তো আমি আগের সাথে আপনাকে এসে বললাম যে আমার ফ্যামিলি তো এটার এক্সাম্পল, যে মেয়েরা পড়াশোনা করছে, পিএইচডি করছে, চাকরি করছে, হিজাব করতেছে, ইসলাম পালন করতেছে, সবই করছে। তো এখন জামাতের আমি কি এটা দেখছেন না, এবং উনি কি কখনো বাধা দিচ্ছেন? বাধা তো দিচ্ছেন না, কিন্তু তাকে সবসময় এই কথাটা শুনতে হয়।
এই আপনি কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছেন, তার মানে আপনি চান যে মেয়েরা বাসায় ঢুকবে। তো ওই জায়গায় জামাতকে একটু মানে বুঝতে হবে যে আমরা কতটুকু আগাবো এই সব জিনিস নিয়ে, কারণ দেশের যে সংকট সেগুলো কিন্তু ওইগুলো না, ওগুলো আপনাকে টকশো হোস্টরা সবসময় ওই জায়গায় নিয়ে যাবে। আরও কিছু আমি বলবো স্মিয়ার ক্যাম্পেইনগুলো জামাতের এগেনস্টে যেগুলো হয়, কিন্তু জামাতকে আমি ডিফেন্ড করব না এই কারণ হচ্ছে যে এখন আমাদের যে ঐক্যের জায়গা দরকার সেই জায়গায় কিভাবে আসা যায় বিএনপির সাথে, এনসিপির সাথে, জামাতের সাথে, সেই জায়গায় আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। মানে এই যে ব্যর্থতার পেছনে কি ইন্ডিয়ার হাত আছে? আওয়ামী লীগকে দিয়ে তো তারা কাজ করতেছে, মানে আপনার সব লীগ তো আনসার লীগ, এই লীগ সেই লীগ, ইউনুসের সময় তো প্রতিদিনই আপনার হতো। এখনও যে পরীক্ষার্থীদের আন্দোলন, যদিও একটা লেজিটিমেট আন্দোলনটার ব্যাপারে আমার শিক্ষামন্ত্রীর ব্যাপারে সাংঘাতিক একটু হয়েছে যে সে কেন এরকম একটা দুর্যোগের ভিতরে পরীক্ষা নিয়ে বাচ্চাদের কষ্ট দিল, এবং সে কথাবার্তাও খুব অ্যারোগেন্ট ছিল আর কি, মানে যদ্দূর শুনেছি ব্রয়লার মুরগি বলছে। তো এই জায়গাটা তো তার মানে বিএনপির অনেকগুলো ফেলিয়ারগুলো, এগুলো এক একটা মানে দিজ আর ভেরি সিম্পল থিংস টু ফিক্স। আপনার 15 মিনিট লাগতো অ্যানাউন্স করতে যে না আমাদের কালকে পরীক্ষা হবে না, পরিস্থিতি ইজ নট অ্যালাউইং, এটা জাস্টিফাই করার তো কিছু নেই। কিন্তু ওইটার বাইরেও এগুলো তো একটা ছোট সিমটম থেকে তো আপনি বুঝতে পারেন যে বড় একটা ফাড়া আসলে আপনি কিভাবে সামাল দিবেন। আপনি একটা বৃষ্টিকেই সামাল দিতে পারতেছেন না, আপনার যদি বড় ধরনের অ্যাটাক হয়, মানে আমি ধরে নিলাম, তাহলে আপনি কীভাবে করবেন। তা আওয়ামী লীগ তো বসে আছে, তারা তো বসে না, কিন্তু আওয়ামী লীগও ফ্যাক্টর। আপনি আমার চেয়ে বেশি দেশ সম্পর্কে জানেন, কিন্তু আমি বাইরে থেকে যেটা বুঝতে পারি যে এই যে আমরা জায়নবাদী যাদেরকে বলি জায়নিস্ট, আর হিন্দুত্ববাদী যা হিন্দুত্ব বলা হয়, এই দুইটা গোষ্ঠী কিন্তু এক্স্যাক্টলি জন্ম একই সময়, মানে অথবা হিন্দুত্ববাদীরা পরে এসছে, কিন্তু এদের কার্যক্রম একটাই, তাদের মূল ফোকাস হচ্ছে ইসলামকে ডিস্ট্রয় করা, মুসলিমদেরকে কষ্ট দেওয়া বা ডিস্ট্রয় করা। ওরা প্যালেস্টাইনের জন্য করতেছেন, সারা মুসলিম ওয়ার্ল্ডে তারা গণ্ডগোল আপনি তো দেখতেছেন, ইরান থেকে শুরু করে কাকে বাদ রাখছে। আমাদের জন্য এটা একটা বড় মানে মুশকিলের জায়গা যে আমাদের প্রতিবেশী হতেছে এরকম একটা কট্টর হিন্দুত্ববাদী যারা মুসলিমদেরকে সহ্য করতে পারে। তো ওরা আপনার উত্থানকে কখনোই সহ্য করতে পারবে না, তারা আপনাকে যে কোনোভাবে করবে। তো এখন কেউ যদি সারাক্ষণ আপনার ব্যাপারে কনস্পিরেসি করে আর আপনি যদি চুপচাপ বসে থাকেন, এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, আমার তো দেশ চালাচ্ছে, আমি তো প্রাইম মিনিস্টার, আমার তো মন্ত্রিসভা আছে, আমার তো বিরোধী দলও আমাদেরকে কোঅপারেট করতেছে, তাহলে আমার তো কোনো সংকট নেই। সংকট তো আপনি জানেন না যে সামনে হোয়াট ইজ লুমিং ইন দ্য হরাইজন, তাই না? তা আমি মনে করি যে তাদেরকে সারাক্ষণ এটা কেয়ারফুল থাকতে হবে, এবং আওয়ামী লীগকে কোনো মতেই মাথা তুলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ইজ এ রটেন পার্টি। আমি সবসময় বলি যে আওয়ামী লীগের ডেমোক্রেসির কথা বলতো, তো ডেমোক্রেসি ইজ ইন দেয়ার লিপস বাট ফ্যাসিজম ইন দেয়ার হার্ট। সে আপনি 54 সাল থেকে যদি বলেন বা তারও আগে থেকে বলেন, আর যদি আপনি 71 দেখেন, আপনি 96 দেখেন, সব সময় তাদের কাজ ছিল যে কীভাবে 196 দিন না 296 দিন হরতাল করছে বিএনপির ফার্স্ট টার্ম। তো এটা কোনো একটা মানে গণতান্ত্রিক না। এবং তারা যখন বিরোধী দলে থাকে তখন তারা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ বিরোধী দল, মানে বলা হচ্ছে যে সরকারকে শান্তিতে থাকতে দেয় না, মানে হরতাল টরতাল ভাঙচুর সে সবগুলো করে। আর যখন তারা সরকারে থাকে তখন তো আপনি তো এই 17 বছরের ইতিহাসই দেখছেন, $234 বিলিয়ন পাচার করেছে 15 বছর। তার মানে দিস ইজ নট এ পার্টি। তারপরে সেটাও যদি আপনি করেন, 24শে অগস্টে তারা কি করলো আর কি, 24শে অগস্ট জুলাইতে, তো সে তারপরে তো এই পার্টিকে আপনার স্পেস দেওয়ার কোনো যুক্তি নাই। এখন বিএনপি কেন দিচ্ছে, এটা একটা প্রশ্ন। ম্যাডাম ভুল করছিল কিছু, কিন্তু উনি মোটামুটি আওয়ামী লীগকে চিনে ফেলেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভুল করেছে তাদেরকে করার জন্য। ওইটাই তো একমাত্র ক্রিটিক আমি ওনার, ওই আওয়ামী লীগকে করা, প্যাট্রোনাইজ করা এবং তাদেরকে আবার দল করতে দেয়। এখন আবার এই সুরটা শোনা যায় আর কি, যে কীভাবে তাদেরকে স্পেস দেওয়া যায়। আপনার অনেক একটা বাহিনী আছে না, যে সে সিনিয়র সাংবাদিক, তারা টিভি টকশোতে এসে আওয়ামী লীগকে কীভাবে আবার প্যালেটেবল করা যায় আর কি, একটু রিফর্ম বলেন অথবা বলেন, তারা স্বীকারই করতে চায় না যে এটা হয়েছিল 24শে জুলাই যে হয়েছিল। আর ওই যেসব কিছু মহিলা আছে না যারা জুলাইকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, কিছু কার্টুনিস্ট আছে, তো এদের ব্যাপারে একটু শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল, এখনও সুযোগ আছে। এবং সেটা তো নিচ্ছে না, আমরা মেয়ের আফরোজ শাওনের কথাই যদি বলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তার এই সাহসটা কোত্থেকে আসে, তাই না? আপনি
শুধুমাত্র আপনি ব্যঙ্গ বিদ্রুপই করলেন না, আপনি এই শহীদদেরকে আপনি ইয়ে করলেন। এবং বিএনপি অ্যাজ এ হোল জুলাইকে ধারণ করছে না, হাদিকেও করে না। আপনার সাথে আগে এসে আমি বলছিলাম, হ্যাঁ, শহীদ ওসমান হাদিকে ইয়ে করা উচিত ছিল, মানে ওদের ওন করা উচিত ছিল। হি বিলংস টু দ্যাট পার্টি। খালেদা জিয়াকে ম্যাডামকে খুবই সম্মান করতো হাদি। তো ওরা ক্লেম করলে পারতো ওর চেতনাটাই আমরা ধারণ করি। এখনও আমি গতকালকে না পরশু দেখলাম যে আমিরে জামাত সংসদে বলতেছে, নাহিদ ইসলামও বলছে আর কি, হ্যাঁ, যে জুলাইয়ের এই জিনিসগুলো করা হচ্ছে না। তাদের ইন্টারিমের সময় বা ডক্টর ইউনূসের সময় যেগুলো দেওয়া হয়েছিল তার বাইরে কিছু দেওয়া হয়নি। আপনি আইসিটি থেকে তাজুল ইসলাম সাহেবকে বিদায় করে দিয়ে আরেকজনকে দিলেন ভালো কথা, আপনি তার কাজটা করেন। হ্যাঁ, আপনি জুলাইয়ের মিউজিয়ামকে উদ্বোধন করছেন না, হ্যাঁ, আর সাংস্কৃতিক মন্ত্রীকে, মানে আমি নামটা বলতে চাই না, তো এদের তো একটা আলটেরিয়ার মোটিভ থাকেই আর কি। তার বাইরেও যে আওয়ামী লীগের মেইন যে স্ট্রেংথটা, এইটা আপনাকে বুঝতে হবে যে এটা হিন্দুত্ববাদীরা তার মেইন মানে লাঠিয়াল বাহিনী, এবং এরা বিএনপিকে কিন্তু ভোট দিয়েছে, তাই না? কারণ ওরা কিন্তু ভোট, আপনার জামাতের আমিরও এই ক্ষেত্রে অনেক লিবারাল, যে না, হিন্দুরা আওয়ামী লীগের অত্যাচার দেখছে, বিএনপির অত্যাচারের কারণে তারা এসছে, তারা কখনোই আসবে না। মানে আমি হিন্দু অ্যাজ এ হোল বলবো না, আমি হিন্দুত্ববাদী যারা হিন্দু এই ইয়েগুলোকে চালায়, হ্যাঁ, সেটা আপনার ওই যে ইয়ে ছিল না, ওই আপনার ইসকনের যে যাকে জেলে নেওয়ার জন্য এটা বন্ধ হলো, নাহলে তো ওরা একটা বড় এরপরে ওই যে চৈতালি নামে আর এক মহিলা কদিন আগে আর একটা স্টেটমেন্ট দিল দেশ বিরোধী। তো এদেরকে আপনি কেন ছাড় দিচ্ছেন? তারা কি সাহস করে তারা এখনও ঘুরে বেড়ায় তাকায়? হ্যাঁ, কালবেলার আপনার সন্তোষ শর্মা, তারপর আপনি ইভেন প্রামাণিক আর কি। তো এদের তো সরাসরি দলিল আছে আপনার কাছে যে তারা মোদির জন্য মনোজাত করতেছে, তার সে যাতে বাংলাদেশকে কবজা করতে পারে। তো বাংলাদেশকে আপনি কবজা করতে দিতে পারেন না যদি আপনি এই দেশের জন্য হন আর কি। তো আমি এখনও বিশ্বাস করি যে মানে তারেকের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মাননীয় বলতে হয় বোধহয় আর কি, বাট আমাদের বয়সী তো, আমার চেয়েও একটু হয়তো 1-2 বছর জুনিয়র। তো তারেক রহমানকে আমি খুবই পছন্দ করি ওই অর্থে যে এমন একজন পিতা মাতার সন্তান, এবং তার ভিতরে সফটনেস, সোভারনেস আছে, যেটা দরকার। কারণ পলিটিক্সে কিন্তু এই জায়গাটার ঘাটতি আছে। আমরা কিন্তু খুব সহজেই যেমন আমি খুব অ্যাংরি হয়ে যাচ্ছি না, মানে তো এই জায়গাটায় সফটনেসটা খুব জরুরি। তো আলহামদুলিল্লাহ, মানে 3 জন যে নেতা আছে, তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, এদের ভিতরে এই জিনিসটাকে কিন্তু আমি নোটিস করছি, আপনি করছেন কিনা জানি না। দে অল 3 হ্যাজ এ ভেরি কুলনেস ইন দেয়ার ইয়ে, হ্যাঁ, তাদের কথাবার্তা, তাদের বিনয়, তাদের ইয়ে, হ্যাঁ, সবার ভিতরে নাই। বিএনপির অন্য লিডাররা অনেক তিরস্কার, অনেক বাজেভাবে কথাটা বলে। তো এখন এইটা তো একটা মোক্ষম একটা সুযোগ যে আপনারা এই যে দেশটাকে, হ্যাঁ, দেশটাকে আপনারা সামনের দিকে নিয়ে আসেন, আপনাদের যা লাগে আপনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেন না আর কি, হ্যাঁ। তো এটাকে বিএনপিকে চাপে রাখতে হবে। আর বিএনপি যদি চেঞ্জ হয় এবং তাদের কিছু অ্যাক্টিভিটিস আপনি ফেলে দিতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি ওনার বিদেশ ট্রিপটা ছিল, চায়নায় গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, তো ওই গ্রুপের বিএনপি ওই গ্রুপটা তো নিশ্চয়ই চাইতেছিল যে আগে ভারত যাক, দিল্লিতে যাক, হ্যাঁ। তো এইটা তো ডেফিনেটলি যে মানে উনি নিজে থেকেই হয়তো ইন্ডিয়াকে প্রশ্রয় দিতে চান না, সেটা হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর অথবা তার অ্যাডভাইজারও যদি বলে থাকে যে না, আমাদের পূর্বমুখী হতে হবে বা অন্য মুসলিম বিশ্বের সাথে ইয়ে করতে হবে, সো যেটাই হোক না কেন, এটা তো একটা রিমার্কেবল এবং এই কারণে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করছে, সবাই মানে আমরা কেউই ক্রিটিক করতে পারবো না। আর আমার মানে জামাতের সার্কেলে বলেন অথবা আমাদের নন সার্কেলে আমার একটা বদনাম আছে, আমার ইয়ে হচ্ছে আমি বিএনপি পন্থী জামাত। তো কেন? কারণ হচ্ছে যে আমি মনে করি যে জামাত একা কখনোই এরকম ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দমন করতে পারবে না। তো এই জন্য আমি বিএনপি, যেহেতু একটা বড় দল ছিল, জিয়া রহমানকে যে দেখেছি যে সেও মোটামুটি শক্ত হাতে ইয়ে করছেন, তো ওই জায়গায় জামাত মানে বিএনপি কে আমি ওই অর্থে আমার ইয়ে আছে। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো কি যে জামাত যে কারণে ফাঁসিতে ঝুলল, আমার আব্বাও জেলে গেলেন বা ইয়ে হলেন, অনলি রিজন ছিল যে বিএনপি আর জামাতের ভিতরে যাতে ঐক্য না থাকে। এনাদেরকে কিন্তু সরাসরি অফার দেওয়া হয়েছে যে তোমরা বিএনপি ছেড়ে দাও,
তোমাদের কিচ্ছু হবে না, তোমাদেরকে রাজনীতি করতে দিব, তোমরা জেলের বাইরে চলে যাবা। হ্যাঁ, তো ওনারা করেন নাই। তো এটা তো আপনি জানেন যে তারা সবাই ফাঁসিতে যাব, তারপরও আমরা এইরকম তোমাদের ডিকটেশনে আমরা ইয়ে করবো না, কারণ আমাদের বন্ধুত্ব এরকম প্রগাঢ়। তো সেই জায়গায় কীভাবে ফাটল হয় বলেন? যে দলের নেতৃবৃন্দ 11 জন ফাঁসির কাজটা ঝুললেন, জেলে মারা গেলেন, তোমাদের বিএনপির সাথে গাদ্দারি করবে না বলে তারা তোমার এনিমি কী করে হয় আর কি। তো এটা বুঝতে হবে, মানে বিএনপির যারা মানে উপরে যারা রাইটিস্ট আর কি, যারা ওই যে ইন্ডিয়ার পকেটের টাকা পেয়ে টকশোতে এসে ইন্ডিয়াকে এখনও ইয়ে করে, তাদের ব্যাপারে আমি এবং তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। আইডেন্টিফাই করে আপনি তাদেরকে মানে শক্ত হাতে দমন করার জন্য জোর আওয়াজ তুলতে পারেন সংসদের ভিতরে বাইরে আর কি। কিছুটা হচ্ছে, নাহিদ ইসলামও বলছে ওনাদের কথা, ডক্টর শফিকও বলছে, কিন্তু বাইরে করতে হবে, কারণ দিজ আর মানে মিসক্রিয়েন্ট আর কি, যারা দেশকে ক্ষতি করে দিবে আর কি। হ্যাঁ, তো এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বন্ধু চিনতে বিএনপি সবসময় ভুল করে আর কি। তো এই ভুলের জায়গা থেকে ওনারা যদি সরে আসতে পারে, তাহলে মানে আশাবাদী হওয়ার জায়গা, সময়টা তারা স্মুথলি চালাতে পারবে। আপনি যেমনটা আশা ব্যক্ত করলেন যে তারেক রহমান যদি এই পলিসিগুলো মেনটেন করে চলে, তাহলে হয়তো স্মুথলি তারা সময়টা অতিক্রম করতে পারবে বা দেশটা তারা ভালোভাবে চালাতে পারবে। বাট আমাদের বর্তমানে যে ইকোনমিক্যাল ক্রাইসিস বলি অথবা অর্থনৈতিক যে অবস্থায় আমরা আছি, যেমন আপনি বললেন যে আসলে প্রচুর টাকা যেগুলো পাচার করা হয়েছিল সেগুলো এখনও কিন্তু দেশে ফিরে আনা হয়নি। এই সিচুয়েশনে এখন অর্থনৈতিক যে অবস্থান, সেই অবস্থান থেকে উত্তরণের উপায় আপনার কাছে কি মনে হয়? আপনাকে আমি যেমন একটা ভয়ের কথা বললাম যে আধিপত্যবাদীরা আবার থাবা বিস্তার করার চেষ্টা করতেছে। অর্থনীতিটা হচ্ছে আমাদের খুবই ভালনারেবল আর কি। হ্যাঁ, এবং এই জায়গায় বিএনপি বেশ কয়েকটা মেজর মিস্টেক করছে আর কি। এক নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়েছে, শুধু না একেবারে লজ্জাজনকভাবে তাকে ইয়ে করছে। এটা উচিত হয় নাই। তারা এরকম অনেক কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে সরানো, এগুলো কোনো দরকারই ছিল না। আপনি যোগ্য লোককে রাখতেন, আপনার তো পার্টি তো দেশ তো চালাতে হবে। তো অর্থনীতির জায়গায় যে আমির খসরু মাহমুদ, উনি এখন অর্থমন্ত্রী, আমার ওনার উপরে আস্থা নাই আর কি। আচ্ছা, অনেস্টলি স্পিকিং আর উনি একটা ম্যাক্রো ইকোনমি কীভাবে চালাতে হয় এটা কতটুকু জানেন আমি জানি। উনি আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন আর কি। তো এই জায়গাটাতে আপনি যদি বাজেটটা অ্যানালিসিস করেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা একটা বড় ধরনের মানে হলো আর কি। হ্যাঁ, যে আপনার 9,38,000 কোটি টাকার বাজেট আর কি। হ্যাঁ, কেন বাড়ানো দরকার ছিল রে বাবা? তোমার তো রেভিনিউর বেশ 6 লক্ষ কোটি না 6.5 লক্ষ কোটি, তার মানে আপনি 2 লক্ষ কোটি টাকা ঘাটতি দেখে করছেন, আবার বলতেছেন ফরেন আনবেন। আপনি যদি ফরেন লোন নাও নেন, 1 পয়সাও যদি না নেন, তাহলেও আপনার বাংলাদেশকে নেক্সট 5 ইয়ার্সে আপনার প্রায় $26 বিলিয়ন লোন পে করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে আর কি। লোন তো ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্ট। তো আপনি তো, আর এটা ওই যে 54 বছরে ছিল 40 বিলিয়ন, আর এখন মাত্র এই 3-4 বছর 5 বছরে আপনাকে এই পরিমাণ দিতে হবে আর কি। আর মেগা প্রজেক্ট হয়েছে, তার তো লোন হচ্ছে, আবার ইন্টারেস্ট রেট বাড়বে। তো এই জায়গাটা খুবই ভঙ্গুর একটা জায়গা। তো আমাদের ইনকামটা বাড়াতে হবে, রেমিটেন্স বাড়াতে হবে, গার্মেন্টস বাড়াতে হবে এবং আরও অন্যান্য জায়গায়। তো এই জায়গাটাতে জামাত এবং এনসিপি তারা সবাই মিলে যদি সরকারকে কোঅপারেট করে, এবং এটার রোলটা নিতে হবে সরকারকে আর কি। আচ্ছা, যে আমরা এগুলো চাই, আমরা এগুলো কীভাবে ইকোনমিকে ডাইভার্সিফাই করব, কীভাবে করব। আর একটা মানে বিজনেস করার এনভায়রনমেন্টটাকে করতে হবে। আপনি কিন্তু বড় বড় কর্পোরেশনের কাছে জিম্মি হয়ে যাচ্ছেন আর কি। হ্যাঁ, বসুন্ধরা মানে এরা খুন করা, তারা এখনও বিজনেস করে যাচ্ছে। তা আপনার এই খুনিদেরকে আপনি এত হাজার হাজার বিলিয়ন ডলার ইনকামের সুযোগ কেন করে দিচ্ছে না? যারা এত দিন ধরে স্ট্রাগল করছে তাদেরকে দেন সুযোগ করা। ব্যাঙ্কগুলোকে তো খালি করা হয়েছে, ব্যাঙ্কগুলোতে এসালাম নাকি আবার ব্যাক করতেছে। তো এই জায়গাগুলোতে বিএনপিকে খুব কেয়ারফুলি করতে হবে। ইকোনমি আমি কেউ ফিক্স করতে পারবে না। আচ্ছা, 20 কোটি মানুষের দেশ, আমাদের ইকোনমি হচ্ছে যে জায়গায় মানে ধরেন রেমিটেন্স আর এটা ছাড়া তো আর আমাদের ওরকম কোনো নাই। আমাদের তো আর কোনো ওরকম ইনকামের আর যে ট্যাক্সটা কালেক্ট করা হচ্ছে সেটাও বেশিরভাগ লোক ফাঁকি দেয়, কারণ ওখানে করাপশনের আখড়া। আর কর্পোরেশনগুলোর কাছ থেকে আপনি ওইভাবে নিচ্ছেন না। আপনি ভ্যাট তো সবাই দিচ্ছে আর কি। তো ভ্যাট হচ্ছে আপনার মেইন ইনকাম, সোর্স অফ ইনকাম, সেটাও
ঠিকমতো কালেক্ট হয় কিনা, বাংলাদেশ সব জায়গাতেই চুরি হয়। তো এই কারণে আমি মনে করি যে বিএনপি এইগুলোর দিকে খেয়াল দেওয়া উচিত। আর তাদের সবচেয়ে বেশি যে বদনাম সেটা হচ্ছে তাদের চাঁদাবাজি বা ওইগুলো আর কি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো। তো এটা মানে ধরেন আমি যদি বিএনপির পক্ষে কথা বলি তাহলে আমার বন্ধুরাই আমাকে তিরস্কার করে যে তুই এই চাঁদাবাজ এদেরকে কেন করিস আর কি। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে ধরেন একটা বিশাল পলিটিক্যাল ভ্যাকিউমে তৈরি হয়েছে, এই জায়গায় এখন আর কোনো উপায় নেই। আমাদেরকে মানে এই ঘরটাকে রাখতে গেলে আমাদের নিজেদের ভিতরে ঐক্য মজবুত করতে হবে। তো এর জায়গাতে আমি মনে করি যে আমাদের এই শঙ্কার জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য সম্প্রীতির বাইরে কোনো উপায় নেই আর কি। আমরাও সেই সম্প্রীতিটা চাই, এবং সেই সম্প্রীতি গড়বার ক্ষেত্রে জুলাইতে যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছে সেই দলগুলোই কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদে আছে। সুতরাং তাদের মধ্যে সেই সম্প্রীতিটা গড়ে উঠুক, তাদের মধ্যে সেই সম্প্রীতিটা পুনর্গঠিত হোক, এবং সেই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক পুরো দেশময়। আমরা তেমনটাই আশা করি, তেমনটাই প্রত্যাশা করি। আমি আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই, যেহেতু জুলাই চলছে, আমি সর্বশেষ জুলাই নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে এই জুলাই প্রজন্মকে আপনার কিছু বলার আছে কিনা, জুলাই প্রজন্ম নিয়ে আপনার কি আশাবাদ অথবা আপনার কি প্রত্যাশা? থ্যাংক ইউ। জুলাইকে যেটা আমি এখন জুলাই মাস চলছে বলেই আরও বেশি এটা নিয়ে কথা বলা দরকার ছিল, তো হয়তো সুযোগ হয় নাই আজকে। কিন্তু জুলাইয়ের স্টোরিগুলো প্রচারিত হচ্ছে, কম বেশি হলেও হচ্ছে আর কি। মানুষ গান লিখছে, কবিতা লিখছে, বই পাবলিশ হচ্ছে, এগুলো আরও বাড়ানো দরকার। হ্যাঁ, আমরা যেমন ডিসেম্বর মাস আসলে আওয়ামী লীগকে খুব খুশি দেখতাম যে এখন স্বাধীনতার চেতনা বিক্রি করা যাবে। জুলাই মাস আসলে ওদের ঘুম হারাম হয়ে যাওয়া উচিত, এবং এটা বছরের পর বছর হতে হবে। আপনি শুধু এই 2 বছর না আর কি, 20 বছর ফ্রম নাও, 30 ইয়ার্স ফ্রম নাও, হ্যাঁ, মানুষ জানবে এবং সেটা হবে। এখন আসলে জুলাই প্রজন্ম তো খুবই অল্প বয়সী, এরা যতদিন এক্সিস্ট করবে তত হবে। তো আমি মনে করি যে এটা, এবং এটাকে করার জন্য কালচারাল একটা স্ট্রং দরকার। কালচারাল সাইডে আমরা ভেরি উইক। ইসলামিক রিজনে আমরা সবসময় নাচ গান এগুলো তো করি না, প্রমোট করি না ওইভাবে। কিন্তু যারা করে, যেমন মোস্তফা সরোয়ার ফারুকি বা এই টাইপের যারা, তাদেরকে আপনি এম্পাওয়ার করেন। যারা গান লিখছে, আপনি হয়তো বললেন যে না আমরা তো সাইমুম শিল্পগোষ্ঠী তো গান লেখে, কিন্তু ওইটার তো ব্যাপ্তিটা তো ওরকম হয় না। কিন্তু কিছু গান আপনার হয় নাই, তো স্টিক করে না। কয়েকটা যেমন সেজান মাহমুদের ওই যে গানগুলো বা অন্যান্য যারা, তাদেরগুলো কিন্তু হয়েছে ওই জুলাইয়ের সময় খুব পপুলার ছিল। আস্তে আস্তে ওইটা তো সায়ানের গানগুলো ছিল। তো এই জায়গাগুলোতে যারা এই কালচারাল করে, এই জন্য আমি পলিটিক্যাল কথা বললাম যে আমাদের পলিটিক্যাল ফ্রন্ট থাকলে এগুলো নিয়ে একটু কম হয় আর কি। হ্যাঁ, কারণ এরা তো পলিটিক্যাল ফিল্ডে কাজ করতেছে, ওদের যেটা উপযোগী ওদের মতো করে ওরা করতে। আর যদি আপনি সেটা না করেন তাহলে ওই এনসিপি করবে আর কি। তো তখন এনসিপি আরো গ্রো করবে, এবং আমার তাতেও কোনো সমস্যা নেই। সাইমুম সহ যেগুলো মানে আরো যে তাদের মতো করে আরো বেশি কাজ করবে, ইনকালাব কালচারাল সেন্টার, হাদির। তো এখন এই জায়গাটাতে আসলে আমাদের কাজ হওয়া দরকার, এবং কাজ কিছুটা তো হচ্ছে। ডাকসু ফেনোমেনাল জব করতেছে, ছাত্র শিবিরের যে প্রোগ্রামগুলো জুলাইতে করছে, মানে আপনি আমার চেয়ে বেশি জানেন আর কি। মানে আই এম ইন্সপায়ার্ড বাই দেয়ার ওয়ার্ক, এবং তাদের কমিটমেন্টের আমি ঘাটতি দেখি না। ফান্ডিংয়ের জন্য প্যাট্রোনাইজিংয়ের ব্যাপারে ঘাটতি আছে। রাষ্ট্র যদি না করে তাহলে আমাদের এই কাজগুলোকে আমাদেরকে করতে হবে। তবে একটা গান স্টিক করা দরকার, যেমন আপনি 21শে ফেব্রুয়ারি আসলে ওই যে আগা চৌধুরীর শুনতেন না, আমার ভাইয়ের রক্তের আঙুন, এখন আপনাকে মুক্তির মন্দির সোপানো তলে, সেই গানটা সেই 50-এর সিগনেচার গান হওয়া দরকার। সিগনেচার গান যদি থাকে, তারপর সেই আপনার রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের জন্য যে গান গাইলো সেটা আমাদের জাতীয় সঙ্গে। তা আমাদের হোয়াট ইজ দ্য অ্যানথেম অফ জুলাই। তা আমি একটা গান রিসেন্টলি একটা বাচ্চা মেয়ে গিয়েছে, ইট ওয়াজ ভেরি ফেনোমেনাল। তো আমি তাদের সাথে মিট করবো আর কি। তো আমি চাই যে তারা জানুক যে আমরা ওদের এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আপনারা এগুলো করেন, তাদেরকে নিয়ে আসেন আপনার শোতে বা অন্যান্যভাবে তাদেরকে হাইলাইট করেন। আপনার জুলাই মাসের যেহেতু আরও 2 সপ্তাহ বাকি আছে, জুলাই মানে আগস্টের 5 তারিখ, এর ভিতরে যদি আপনি জুলাইয়ের স্টোরি কিছু আনতে পারেন, আমি শিওর যে আপনি এনেছেন জুলাইয়ের কাহিনী, কিন্তু গল্প এনেছি, আমরা আরও চেষ্টা করছি। গল্পের আকারে আনবেন। মানুষ গল্প শুনতে পছন্দ করে, গল্পটাই স্টিক করে, অন্য স্ট্যাটিস্টিক স্টিক করে না। আপনি যদি বলেন 1400 মানুষ মারা গেছে, গাজায় তো 70,000 মানুষ মারা গেছে, কিন্তু আপনার একটা কাহিনী মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে। তো ওই কাজটা হয়তো হবে ইনশাল্লাহ। তো
যাই হোক, আমাদের যেহেতু শো একেবারে শেষে, আমি এতটুকু বলবো যে বিএনপিকে খুব প্রেশারে রাখতে হবে যে জুলাইকে তারা যাতে ডিজোন না করে, হ্যাঁ, এবং জুলাই সনদকে বাস্তবায়ন করে, জাদুঘরকে ওপেন করে, হ্যাঁ, এবং জামাত এনসিপি তারাও যাতে মনে না করে যে সবাই আমাদের ক্রেডিটটা আমাদেরকে নিতে হবে পলিটিক্যাল ইয়ের জন্য। এই জায়গা থেকে এই জুলাইয়ের ব্যাপারে আমরা সবাই এক হয়ে যাই, আমার হওয়া দরকার, এটা হওয়া দরকার। এবং হওয়ার জায়গা তো কিছু কিছু জায়গা থাকে, যেমন আপনার সাথে আমার 100% সব কিছু এক হবে না, কয়েকটা জায়গায় আমরা হয়তো দেখা যাবে যে আমরা খুব মানে একই রকম, হ্যাঁ, একই রকমভাবে আপনিও গল্প করতে পছন্দ করেন, আমিও, এইটাই হয়তো আমাদের বন্ধুত্বের একটা জায়গা। তো আমি শিওর যে বিএনপি, জামাত, এনসিপি সবার বন্ধুত্বের জায়গাগুলো আছে। ব্রিজটা হচ্ছে জুলাই, ব্রিজটা জুলাই, এবং স্বৈরাচারীদের সময় এরা সবাই নির্যাতিত ছিল, জেলে একসাথে থেকেছে, টর্চার্ড হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তো তাদের ভিতরে ঐক্য না হওয়ার তো কোনো কারণ দেখি না আর কি। আল্লাহ সেটাকেই ওই দিকেই আমাদের দেশটাকে নিয়ে যাক, এটাই কামনা। দেশের জন্য আসলে সেটাই দরকার, এবং সেই ঐক্যটাই যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সেটি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই, আপনি অল্প সময়ের জন্য দেশে এসেছেন, তার মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ, আপনার উত্তরোত্তর সাফল্য এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইনভাইটিং মি। ইনশাল্লাহ আবার কথা হবে, আপনারা ভালো থাকবেন, এবং আপনার মাধ্যমে সমস্ত শ্রোতা দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি, জুলাইয়ের অভিনন্দন, এবং আপনারাও জুলাইয়ের টেকে সেলিব্রেট করবেন আর কি, নিশ্চয়ই দোয়া করবেন। নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করলাম জনাব মাসুদ রহমান, যিনি সুদূর আমেরিকা বসে বাংলাদেশ নিয়ে চিন্তা করেন এবং জুলাই প্রজন্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে কিভাবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায় সেটি নিয়ে ভাবেন এবং কাজ করেন। এমন একজন অতিথিকে পেয়ে আমাদের আজকের এই এপিসোডটি নিশ্চয়ই অনেক বেশি আকর্ষণীয় হয়েছে এবং আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।